আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পটাশিয়াম অ্যাবনর্মালিটিস নিয়ে জানব। তো অ্যাবনর্মালিটি জানার আগে আমাদেরকে নর্মাল বিষয়টা একটু জানতে হবে। আমরা ফিজিওলজিতে পড়েছিলাম যে আমাদের নর্মাল যে বডি পটাশিয়াম লেভেল সেটা হচ্ছে 3.5 to 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা মিলি মোল পার লিটারের ভিতরে থাকে, এবং যদি 3.5-এর কম হয়ে যায় কোনো কারণে আমাদের পটাশিয়াম লেভেল, সেটাকে আমরা বলি হচ্ছে হাইপোক্যালেমিয়া। আর যদি 5.5-এর উপরে যায় সেটাকে আমরা বলি হচ্ছে হাইপারক্যালেমিয়া। কিন্তু ডেভিডসনের মানে আমাদের এখনকার বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের নর্মাল যে পটাশিয়াম লেভেল সেটা হচ্ছে 3.5 to 5 মিলিমোল পার লিটার। সেই হিসেবে 5-এর উপরে গেলেই আমরা সেটাকে হাইপারক্যালেমিয়া বলবো। ঠিক আছে, তো আজকে আমাদের পুরো ভিডিও জুড়ে হাইপারক্যালেমিয়ার এবং হাইপোক্যালেমিয়া নিয়ে কথা হবে। কি করে আমাদের নর্মালি বডিতে পটাশিয়াম মেইনটেইন হয় বা রেগুলেট হয় পটাশিয়াম লেভেল, কী কারণে আমাদের হাইপারক্যালেমিয়া হতে পারে, কী কারণে হাইপোক্যালেমিয়া হতে পারে, এবং সেই সাথে সেগুলো কী করে ম্যানিফেস্টেশন করে বা প্রেজেন্ট করে আমাদের সামনে, এবং তার ম্যানেজমেন্ট আমরা কী করে করতে পারি, এই সব বিষয় নিয়ে আজকে আমাদের কথা হবে। চলুন আমরা শুরু করি। প্রথমে আসি আমাদের নর্মাল যে পটাশিয়াম লেভেলটা আছে, খুবই ন্যারো রেঞ্জ, তাই না? 3.5 to 5 মিলিমোল পার লিটার। এটা কী করে মেনটেন হয়? তো আমরা দৈনন্দিন তো আমাদের খাবারের সাথে বা অন্যান্যভাবে আমরা পটাশিয়াম ইনটেক করি। তো আমরা যে পরিমাণ পটাশিয়াম ইনটেক করি তার 90%ই দেখা যায় কিডনি দিয়ে আমাদের এক্সক্রিট হয়ে যায়। বাকি যে 10% থাকে সেই 10% হচ্ছে আমাদের অন্য ওয়েতে এক্সক্রিট হতে পারে সেটা সোয়েট দিয়ে বা স্টুল দিয়ে বা অন্যান্য ওয়েতে এক্সক্রিশন হতে পারে। এখন কিডনি দিয়ে যেই পটাশিয়ামটা এক্সক্রিশন হয় এর বেশ কয়েকটা মেকানিজম আছে। মেকানিজমটা হচ্ছে আমরা ফিজিওলজিতে শিখেছিলাম কীভাবে আমাদের পটাশিয়ামটা রিঅ্যাবজর্পশন হয় আমাদের নেফ্রনের, এবং কীভাবে এটা হচ্ছে এক্সক্রিশন হয়। তো আমরা জানি আমাদের পটাশিয়াম যে পরিমাণ ফ্রিলি ফিল্টার্ড হয়ে আমাদের বোম্যান্স ক্যাপসুলে আসে তার 65%ই আবার রিঅ্যাবজর্পশন হয়ে যায় প্রক্সিমাল টিবিউলে, এবং আরেকবার রিঅ্যাবজর্পশন হয় হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে 25%। তার মানে কি 25% আর হচ্ছে 65%, তার মানে কত? 90%ই হচ্ছে আমাদের আবারও অ্যাবজর্ব হয়ে যাচ্ছে বা রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে ফ্রম দ্য রেনাল টিবিউল। বাকি যেই লিটিল পটাশিয়াম মানে 10%-এর মতো পটাশিয়াম থাকে যেটা আর্লি ডিস্টাল টিবিউলে যায়, সেটার সাথে আবার আমাদের ওইখানে একটা চ্যানেল থাকে আমাদের পটাশিয়াম, যেটাকে আমরা বলি ROMকে, বা এটাকে আমরা বড় মানে অ্যাব্রিভিয়েশন, তো এটাকে আমি এক্সটেন্ডেড রূপে আমরা বলি হচ্ছে রেনাল আউটার মেডুলারি পটাশিয়াম চ্যানেল। তো এই রেনাল আউটার মেডুলারি পটাশিয়াম চ্যানেল দিয়ে আমাদের কিছু পরিমাণ পটাশিয়াম আবার হচ্ছে এক্সক্রিশন হয় আমাদের লুমিনাল সাইডে। এক্সক্রিশন হওয়ার পরে সেটা হচ্ছে আমাদের ইউরিন দিয়ে বাইরে চলে যায়। এভাবে আমরা যে পরিমাণ পটাশিয়াম ইনটেক করি সেই ইনটেককে বা ইনজেকশনকে আমাদের ব্লাডের নর্মাল যে পটাশিয়াম লেভেল 3.5 to 5 মিলিমোল পার লিটার এটা রাখার জন্য আমাদের ইউরিন দিয়ে পটাশিয়াম হচ্ছে এক্সক্রিশনের মাধ্যমে কিডনি আমাদের এই পটাশিয়াম লেভেলটাকে নর্মাল রেঞ্জে রাখে বা রেগুলেট করে। তো এটার জন্য বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের এটা ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন লুমিনাল ফ্যাক্টরের ভিতরে আছে আমরা কী পরিমাণ সোডিয়াম ডেলিভারি করি বা রেট অফ সোডিয়াম ডেলিভারি, এবং ফ্লুইড ফ্লো থ্রু দ্য ডিস্টাল টিবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্ট, মানে আমাদের কর্টিক্যাল যে কালেক্টিং ডাক্ট আছে নেফ্রনের এবং আমাদের ডিস্টাল টিবিউল আছে সেইখান দিয়ে আমাদের ফ্লুইড ফ্লোটা কীরকম হয় এটা নিয়ন্ত্রণ করে। আরেকটা জিনিস নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের প্লাজমা পটাশিয়াম লেভেলটা কীরকম আছে এবং বডিতে পিএইচটা কীরকম। মানে আমাদের প্লাজমা পটাশিয়াম লেভেল যদি বেশি হয় তাহলে সেটাকে কম করতে হবে, সেটাও কিডনি করবে। আবার যদি আমাদের পিএইচ লেভেলটা কম হয় তার মানে কি আমাদের অ্যাসিডোসিস হয়েছে। তো অ্যাসিডোসিসে আসলে হচ্ছে আমাদের হাইপোক্যালেমিয়া হয়, কারণ অ্যাসিডোসিস হলে আমাদের যে প্রোটনটা আছে আমরা জানি, আমরা একটু পরেই পড়বো যে পটাশিয়াম ফ্লাস্ক। তো এইটা ধরুন আমাদের সেল, এইটা যদি আমাদের সেল হয় এবং বাইরে অ্যাসিডোসিস আছে, তার মানে কি প্রোটন অনেক বেশি বা হাইড্রোজেন আয়ন অনেক বেশি, তখন কি হবে আমাদের এই হাইড্রোজেন আয়নটা ভিতরে চলে আসবে এবং ইন এক্সচেঞ্জে আমাদের হচ্ছে পটাশিয়ামটা বাইরে চলে আসবে। এভাবে আমাদের ব্লাডে আবার পটাশিয়াম আস্তে আস্তে বাড়তে থাকবে, তাহলে হাইপারক্যালেমিয়া করবে বা পটাশিয়াম লেভেলটা বাড়াতে থাকবে, তাই না? এভাবে আমাদের হচ্ছে পটাশিয়াম লেভেলটা বাড়ে একটা। আর একটা হচ্ছে আমাদের কিডনি যদি অ্যালকালোসিস হয় অথবা হাইপারক্যালেমিয়া হয় সেক্ষেত্রে পটাশিয়াম আমাদের দেহ কমিয়ে দেয়। কীভাবে কমিয়ে দেয়? কিডনিটার এক্সক্রিশন বাড়িয়ে দেয়। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলসে একটু পরেই জানবো। ফিজিওলজিতে যদিও আমরা শিখেছি, এখানে সব সংক্ষেপে আমরা একটু বলে দেবো। হাউএভার, এই যে আমাদের রেট অফ সোডিয়াম ডেলিভারি, ফ্লুইড ফ্লো থ্রু দ্য ডিস্টাল টিবিউল অ্যান্ড কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট, তারপরে প্লাজমা পটাশিয়াম লেভেল কত, প্লাজমা পিএইচ কত,
এই ফ্যাক্টরগুলো তো আছেই, তার সাথেও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমাদের পটাশিয়াম লেভেলটাকে অ্যাডজাস্টমেন্ট করে, কী পরিমাণ সিক্রেশন হবে, কী পরিমাণ রিঅ্যাবজর্পশন হবে সেটা নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন একটা হরমোন যেটা হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে কাজ করে, এবং ডিস্টাল টিউবিউলে এরা হচ্ছে আমাদের যেই আরওএমকে আছে, মানে রেনাল, মানে কি, মানে হচ্ছে আমাদের রেনাল আউটার মেডুলারি পটাশিয়াম চ্যানেল, এইখানে হচ্ছে কাজ করবে। এখন আমরা মেকানিজমে চলে যাই, কীভাবে আমাদের এক্সক্রিশন হচ্ছে বা রিঅ্যাবজর্পশন হচ্ছে আমাদের পটাশিয়ামটা। তার আগে আমরা একটা জিনিস জেনে নিই যে আমাদের নর্মাল যেই আমাদের নেফ্রন আছে, নেফ্রনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, তাই না? যে আমরা প্রথমে যেখানে ফিল্ট্রেশন হয় সেটাকে আমরা বলি হচ্ছে গ্লোমেরুলাস, এবং এই গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন হয়ে আলট্রা ফিল্ট্রেশন হয়ে যে ফিল্ট্রেটগুলো সেগুলো জমা হয় বোম্যান্স ক্যাপসুলে, সেইখান থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপর হচ্ছে আমাদের লুপ অফ হেনলি, তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং ডাক্ট, সেইখান দিয়ে হয়ে হচ্ছে আমাদের বাইরে এক্সক্রিশন হয় আমাদের ইউরিন হিসেবে, তাই না? তো এই যে যেই রেনাল টিউবিউল আছে, এই রেনাল টিউবিউলের সেলগুলো যদি দেখি তাহলে এটা তো আমাদের লুমেন, তাই না? লুমেনের দিকের যেই সাইডটা আছে আমাদের সেলগুলোর, এটাকে আমরা বলি হচ্ছে এপিক্যাল সাইড বা লুমিনাল সাইড, ঠিক আছে? আর যেটা আমাদের যেই মানে টিউবিউলটা আছে, টিউবিউলের চারপাশে কী থাকে, পেরিটিউবুলার ক্যাপিলারি, মানে ব্লাড ভেসেল, তাই না? এই পেরিটিউবুলার ক্যাপিলারির দিকে যেই সাইডটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে বেজোলেটারাল সাইড অথবা বেজাল সাইড, ঠিক আছে, বা ক্যাপিলারি সাইড, এটা একটু মনে রাখ। এবার আমরা সংক্ষেপে মেকানিজমগুলো দেখি। তো আমরা জানি যে আমরা লুমিনাল সাইড এবং হচ্ছে বেজোলেটারাল সাইড দেখলাম। এখন আমরা জানি এইটা হচ্ছে আমাদের লুমেন বা লুমিনাল সাইড, আর এইদিকে হচ্ছে আমাদের বেজোলেটারাল সাইড। তো আমরা জানি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে ফিজিওলজি থেকে পড়েছি বেশ কয়েকটা চ্যানেল থাকে, যেমন একটা চ্যানেল হচ্ছে আমাদের সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, যেটা হচ্ছে সোডিয়ামকে সেলের ভিতরে ঢোকায় অ্যালং উইথ গ্লুকোজ, এটাকে আমরা বলি সিমপোর্ট বা কো ট্রান্সপোর্ট, তাই তো? আর একটা কী করে, সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার আছে, যেটা হচ্ছে সোডিয়ামকে সেলের ভিতরে ঢোকায় এবং ইন এক্সচেঞ্জ হাইড্রোজেন আয়নকে সেলের বাইরে বের করে নিয়ে যায়। এখন এই হাইড্রোজেন আয়ন সেলের বাইরে যাওয়ার সিগনিফিক্যান্স কী? আমরা জানি গ্লোমেরুলার ফিল্ট্রেট যখন আসে তার ভিতরে অনেক পরিমাণ বাইকার্বনেট থাকে। তো আমাদের নর্মাল কিডনির একটা কাজ হচ্ছে অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। এই অ্যাসিডিফিকেশন অফ ইউরিন আমি সোডিয়ামের ভিডিওটার ভিতরে আবার বলবো ইনশাআল্লাহ, এই কারণে এখানে আমি ডিটেলস বলছি না। কিন্তু এই যে বাইকার্বনেট, এই বাইকার্বনেটটা হচ্ছে আমাদের কিডনি অ্যাবজর্ব করে নেয় বা রিঅ্যাবজর্পশন করে নেয় ফিল্ট্রেট থেকে। এটা রিঅ্যাবজর্ব তো আমরা ডিরেক্টলি করতে পারি না, এই কারণে এই যে হাইড্রোজেন আয়নটা সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জারের মাধ্যমে আসে, এর সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিডটা কার্বনিক অ্যানহাইড্রেস নামক একটা এনজাইমের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হয়। এবং আমরা জানি এই যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ইজিলি ডিফিউজেবল থ্রু দ্য এপিক্যাল মেমব্রেন। তো এটা ডিফিউজ হয়ে আমাদের সেলের ভিতরে চলে যায়, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমাদের বাইকার্বনেটটা হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়। আর বাকি যেই আমাদের হাইড্রোজেনটা এদিকে আসলো, আবার সোডিয়ামটা ভিতরে চলে গেল, এই কারণে দেখা যায় এখানে পজিটিভ আয়নের একটা আধিক্য দেখা যায়। এই কারণে আমাদের যে সোডিয়ামটা আছে, সব সোডিয়াম তো আর হচ্ছে আমাদের এই সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার বা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জারে চলে যাচ্ছে না। কিছু পরিমাণ সোডিয়াম আমাদের দুইটা সেলের মাঝখান দিয়ে যে ট্রান্সসেলুলার রুট, এই রুট দিয়ে ডিরেক্টলি হচ্ছে আমাদের ব্লাডে চলে যায়। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে শান্টিং মেকানিজম, ঠিক আছে, বা ট্রান্সসেলুলার শান্ট। এই শান্ট দিয়ে যখন হচ্ছে আমাদের সোডিয়াম এবং ওয়াটার যায় এবং কিছু সলিউটও যায় সাথে সাথে আমাদের আরেকটা জিনিস যায়, সরি এটা প্যারাসেলুলার শান্ট। ট্রান্সসেলুলার শান্ট মানে ডিরেক্টলি সেলের ভিতর দিয়ে যাবে, এটা যেহেতু দুইটা সেলের মাঝখান দিয়ে যাচ্ছে এখানে এটাকে বলবো প্যারাসেলুলার শান্ট। একটু বলতে ভুল করেছে, কেমন, ক্ষমা করবেন। তো এই যে সোডিয়ামটা হচ্ছে আমাদের ভিতরে চলে যাচ্ছে, ঠিক আছে, সাথে ওয়াটার যাচ্ছে, সলিউট যাচ্ছে, এর সাথে আমাদের পটাশিয়ামটাও ভিতরে চলে আসে, যদিও ছবিতে দেখানো হয়নি, তার মানে পটাশিয়ামটাও ভিতরে আসে। তাহলে এইভাবে আমাদের 65% অফ পটাশিয়াম হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়ে যায়। বুঝে গেল? এখন আসলে এই বাইকার্বনেটটা কী করে রিঅ্যাবজর্পশন হয় এটা পরের ভিডিওতে যদি আমি বলবো, আরেকবার বলে দিই যে এই কার্বন ডাইঅক্সাইড যে ভিতরে আসলো আর শান্টের মাধ্যমে কি আসলো, আমাদের হচ্ছে পানি ডিরেক্টলি একটা ব্লাডে চলে গেল, আর কিছু পরিমাণ পানি আমাদের সেলের ভিতরে থাকে, তাই তো? সেলের ভিতরে যে পানি থাকে এটাই কার্বন ডাইঅক্সাইডের সাথে আবারও বিক্রিয়া করে কার্বনিক অ্যানহাইড্রেসের উপস্থিতিতে, এবং এটা কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে প্রোটন তৈরি করে বা আমাদের হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি করে। এই হাইড্রোজেন আয়নটা আবার হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার দিয়ে রিসাইকেল হয়ে আমাদের লুমেনের ভিতরে আসে, এবং বাইকার্বনেটটা এদিক দিয়ে আমাদের ব্লাডে অ্যাবজর্পশন হয়ে যায়, ঠিক আছে? এখন আসুন হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে কী হয়। এখানে কী হয়, একটা ট্রান্সপোর্টার থাকে আমাদের এপিক্যাল মেমব্রেনে, যেটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্টার
বা সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টার। এটার মাধ্যমে কি হয়, একটা পটাশিয়াম, দুইটা ক্লোরাইড এবং একটা সোডিয়াম একসাথে হচ্ছে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করে তারা হচ্ছে টিউবুলার সেলের ভিতরে চলে আসে। ঠিক আছে, এখন সোডিয়াম আর পটাশিয়াম দুইটা করে যেহেতু হচ্ছে আমাদের পটাশিয়াম আসছে, তাই না? তাহলে এটা একটা পটাশিয়াম আসছে, আবার এটা একটা সোডিয়াম যাচ্ছে। আবার আমাদের বেজোল্যাটেরাল মেমব্রেনে কি থাকে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস থাকে, তার মাধ্যমে কি আসে, দুইটা পটাশিয়াম সেলের ভিতরে আসে, যদিও তিনটা সোডিয়াম হচ্ছে আমাদের ব্লাডের ভিতরে চলে যায়। এই যে এইখান থেকে দুইটা পটাশিয়াম আসলো, আবার এইখান থেকে একটা পটাশিয়াম আসলো, তাহলে টোটাল কয়টা পটাশিয়াম হলো, তিনটা পটাশিয়াম। তাহলে পটাশিয়াম বা পজিটিভ আয়ন আমাদের সেলের ভিতরে বাড়তে থাকে। এইটাকে নিউট্রালাইজ করার জন্য এখানে আমাদের হচ্ছে এখানে একটা চ্যানেল থাকে ROMK চ্যানেল, যেটা আগেই বলেছি, তাই না? তো এই যে ROMK চ্যানেল, এই ROMK চ্যানেল দিয়ে এই কারণে পটাশিয়ামটা এই ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করার জন্য এই পজিটিভ আয়নটা আবার হচ্ছে লুমেনের ভিতরে পাঠিয়ে দেয়। ঠিক আছে, লুমেনের ভিতরে যখন পাঠিয়ে দেয় তখন এই পজিটিভিটির কারণে সেলের ভিতরে বাকি যে পজিটিভ আয়ন থাকে আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইগুলোকে কী করে, এই প্যারাসেলুলার শান্টিংয়ের মাধ্যমে আবারও ব্লাডে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এইখানেও হচ্ছে আমাদের 25% অফ পটাশিয়াম এই ট্রান্সপোর্ট দিয়ে হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়ে গেল। এখন বাকি যে 10% পটাশিয়াম থাকে সেটা আমাদের ডিস্টাল টিউবিউলে যায়। তো ডিস্টাল টিউবে কি আছে, ROMK চ্যানেল আছে, তাই না? তো এই যে ROMK চ্যানেল আছে, এই ROMK চ্যানেলের মাধ্যমে আমাদের যেই পটাশিয়ামটা আছে, এই পটাশিয়ামটা হচ্ছে আমাদের লুমেনের ভিতরে সিক্রেট হয়। তো এটা সিক্রেট হওয়ার জন্য আমাদের একটা জিনিসের ভূমিকা লাগে, সেটাকে বলা হয় অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন হরমোনটা ডিস্টাল টিউবিউলে এই ROMK চ্যানেলকে হচ্ছে রেগুলেট করে। বুঝে গেল? তাহলে আমাদের ডিস্টাল টিউবিউলে ROMK চ্যানেলকে কে রেগুলেট করে? রেগুলেট করে হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এবং বাকি যে জিনিসগুলো আছে এগুলো আমাদের এই ভিডিওতে কনসার্ন আমি বলছি না, এই কারণে সময় নষ্ট হচ্ছে যেহেতু। ঠিক আছে, তাহলে ROMK দিয়ে আমাদের হচ্ছে যেই ডিস্টাল টিউবিউল, এই ডিস্টাল টিউবিউলে পটাশিয়ামটা সিক্রেট হয়ে আমাদের বাইরে চলে যাচ্ছে। এভাবে আমাদের পটাশিয়াম লেভেলটা হচ্ছে ব্লাডে মেনটেন হচ্ছে। যে বেশি পরিমাণ যদি হয় তাহলে বেশি পরিমাণ হচ্ছে প্লাজমাতে আমাদের পটাশিয়াম বেড়ে যাবে, এই কারণে বেশি পরিমাণ সিক্রেশন হয়ে যাবে। আবার কম যদি হয় সেক্ষেত্রে আমাদের রিঅ্যাবজর্পশনটা বেড়ে যাবে, আর অ্যালডোস্টেরনের যে অ্যাকশন এটা কমে যাবে, যার ফলে ROMK চ্যানেল কম কাজ করবে এবং সিক্রেশনটা কম হবে, বরং রিঅ্যাবজর্পশন হবে। বোঝানো গেছে? এখন আসুন, এটা যদি বুঝে থাকেন তাহলে এই অ্যালডোস্টেরন যে মেকানিজমে কাজ করে আমাদের ROMK চ্যানেল বা রেনাল আউটার মেডুলারি পটাশিয়াম চ্যানেল, এটা এভাবে কাজ করে। এই কাজ করা অ্যালডোস্টেরনের সাথে একটা ফিডব্যাক মেকানিজম আছে, এটাকে আমরা বলি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। কীভাবে কাজ করে? ধরুন আপনার দেহে পটাশিয়ামের পরিমাণ অনেক বেড়ে গেছে, তখন এই প্লাজমা পটাশিয়ামটা আলটিমেটলি আমাদের অ্যাড্রেনাল কর্টেক্সকে গিয়ে স্টিমুলেট দেয় বা স্টিমুলেশন করে। তাহলে যখন স্টিমুলেশন দেয় তখন অ্যাড্রেনাল কর্টেক্স কী করবে, জোনা গ্লোমেরুলাস থেকে প্রচুর পরিমাণে অ্যালডোস্টেরন ক্ষরণ করবে, আর এই অ্যালডোস্টেরন আমাদের ডিস্টাল টিউবিউলে গিয়ে রেনাল আউটার মেডুলারি পটাশিয়াম ক্যানেল বা ROMK, এই ROMK হচ্ছে স্টিমুলেট করবে, যার ফলে কি হবে, প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের কিডনিতে বাইরে এক্সক্রিশন হয়ে যাবে। তাহলে কি হলো, এবার প্লাজমা পটাশিয়াম লেভেল কমে গেল। এই প্লাজমা পটাশিয়াম লেভেল কমে গেলে এটা একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে আবারও নেগেটিভ ফিডব্যাক দেবে বা ইনহিবিট করবে হচ্ছে আমাদের অ্যাড্রেনাল কর্টেক্সকে, তখন যে অ্যালডোস্টেরনের সিক্রেশনটা কমে যাবে। এভাবে একটা ফিডব্যাক মেকানিজম কাজ করে। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখতে হবে আমাদের। তাহলে আমাদের মেকানিজম হয়ে গেছে কী করে হচ্ছে আমাদের পটাশিয়ামটা বাইরে এক্সক্রিট হয় এবং সেইখানে কীভাবে অ্যালডোস্টেরন হচ্ছে আমাদের ভূমিকা রাখে। এখন আসুন তাহলে কজেস অফ হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া কী কী হতে পারে। তো এটা আমি দুইটা একই সাথে পড়াচ্ছি এই কারণে যে দুইটা পাশাপাশি পড়লে আমাদের মনে থাকবে ভালো। ঠিক আছে, তো একটা হতে পারে যে আমি কম খেয়েছি, এই কারণে হাইপোক্যালেমিয়া হতে পারে, তাহলে রিডিউসড আপটেক। আর একটা হতে পারে ইনক্রিজড আপটেক। ইনক্রিজড আপটেকের কারণে কী হবে, ইনক্রিজড আপটেক মানে হচ্ছে বেশি বেশি খাচ্ছি, তাহলে পটাশিয়াম আমাদের দেহে বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে রিডিস্ট্রিবিউশন ইনটু দ্য সেল। তার মানে কি, আমাদের সেলের ভিতরে মানে ব্লাডে বা প্লাজমাতে যে পটাশিয়ামগুলো আছে, মানে পটাশিয়াম বেশি আছে, সেটা যদি সেলের ভিতরে চলে যায় বা আবদ্ধ হয়ে যায়, তখন তো সেইটা আমাদের ব্লাডে থাকছে না, আর আমরা তো মেজার করি ব্লাডের পটাশিয়াম, তাই না? তাহলে আমাদের হাইপারক্যালেমিয়া থাকছে না, তখন হাইপোক্যালেমিয়া হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা কি, রিডিস্ট্রিবিউশন ইনটু দ্য সেল। ঠিক আছে, তাহলে রিডিস্ট্রিবিউশন ইনটু দ্য সেল। আর হাইপারক্যালেমিয়াতে কী হবে, রিডিস্ট্রিবিউশন ফ্রম সেলস বা আউট অফ দ্য সেল।
এইখানে কি হচ্ছে, সেলের ভিতর থেকে পটাশিয়াম বাইরে রিডিস্ট্রিবিউশন হয়ে বেরিয়ে যাচ্ছে, ফলে ব্লাডে পটাশিয়ামের পরিমাণ বাড়াই দিচ্ছে, তার মানে কি হাইপারক্যালেমিয়া করছে। তারপরে হচ্ছে আমাদের যে কিডনি আছে, কিডনিতে যদি এক্সক্রিশনটা বেড়ে যায়, এটাকে আমরা বলি ইনক্রিজ কিডনি এক্সক্রিশন, অনেক কারণে হতে পারে। তাহলে এক্সক্রিশন যদি বেড়ে যায়, বডিতে কী হবে, পটাশিয়ামের পরিমাণ কমে যাবে। বডিতে যদি পটাশিয়ামের পরিমাণ কমে যায়, তার মানে কী হবে, হাইপোক্যালেমিয়া হবে। আরেকটা হতে পারে কি, রিডিউসড ইউরিনারি এক্সক্রিশন। ইউরিনারি এক্সক্রিশন যদি কমে যায়, তাহলে সেখানে কী হবে, আমাদের হচ্ছে পটাশিয়াম লেভেলটা দেহের ভিতরে বেড়ে যাবে, কারণ কি এক্সক্রিশনটা হচ্ছে না, ফলে অ্যাকিউমুলেশন হচ্ছে। তাহলে এই তিনটা মেকানিজম অ্যাটলিস্ট দুটার ক্ষেত্রে কমন আছে। রিডিউসড ইনটেক ইন কেস অফ হাইপোক্যালেমিয়া, ইনক্রিজড আপটেক ইন কেস অফ হাইপারক্যালেমিয়া, রিডিস্ট্রিবিউশন ইনটু দ্য সেল ইন কেস অফ হাইপোক্যালেমিয়া, রিডিস্ট্রিবিউশন ফ্রম সেলস আর আউট অফ দ্য সেলস ইন কেস অফ হাইপারক্যালেমিয়া, ইনক্রিজড ইউরিনারি এক্সক্রিশন ইন হাইপোক্যালেমিয়া, রিডিউসড ইউরিনারি এক্সক্রিশন ইন হাইপারক্যালেমিয়া। ঠিক আছে, এখন আসুন এই যেই আমাদের হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে আরেক ধরনের লস আমাদের সামনে আসতে পারে, সেটা হচ্ছে আমাদের ইনক্রিজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস। ঠিক আছে, আমাদের জিআইটি দিয়ে বিভিন্ন কারণে দেখা যায় হচ্ছে আমাদের এই পটাশিয়ামটা লস হতে পারে। তাহলে যেইখান দিয়েই লস হোক, লস মানে কি, হাইপোক্যালেমিয়া, তাহলে এইটা একটা হাইপোক্যালেমিয়ার কজ হতে পারে। আর হাইপারক্যালেমিয়ার আরেকটা কজ হচ্ছে আর্টিফ্যাকচুয়াল। এই আর্টিফ্যাকচুয়াল কজের কারণে যদি হাইপারক্যালেমিয়া হয়, সেটাকে আমরা বলি সিউডো হাইপারক্যালেমিয়া। এই সিউডো হাইপারক্যালেমিয়া মানে অ্যাকচুয়ালি এগুলো হাইপারক্যালেমিয়া না। যখন আমরা ব্লাডে ইলেকট্রোলাইট দেখার জন্য বা পটাশিয়াম মেজার করার জন্য ব্লাড কালেকশন করি, এই স্যাম্পল কালেকশনের সময় বা ট্রানজিশনের সময় বা ক্লটিংয়ের সময় দেখা যায় এই পটাশিয়াম লেভেলটা যে ব্লাড সেলগুলো আছে সেগুলো থেকে বাইরে চলে আসে। তো এটা একটা ফলস পজিটিভ রেজাল্ট, যে হ্যাঁ আপনার হাইপারক্যালেমিয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হাইপারক্যালেমিয়া না। এই জিনিসটাকে আমরা বলি সুডো হাইপারক্যালেমিয়া। ঠিক আছে, তাহলে এখন আমরা কজগুলো একে একে দেখি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের রিডিউসড ইনটেক। একটা হচ্ছে ডায়েটারি ইনটেক আমরা রিডিউস করছি, বা আমরা যে খাবার খাচ্ছি সেটাতে হচ্ছে পটাশিয়াম কম আছে, তার কারণে হাইপোক্যালেমিয়া হচ্ছে। অথবা আমরা যেই বা ফ্লুইডগুলো ইনফিউজ করি আমাদের দেহে, আমাদের সার্জারি ওয়ার্ডে বা মেডিসিন ওয়ার্ডে, এই ফ্লুইড ইনফিউজ করার কারণে দেখা যাচ্ছে তার ভিতরে তো পটাশিয়াম থাকে না, এমন ফ্লুইড আমরা দিচ্ছি, হতে পারে সেটা ডিএ বা নর্মাল স্যালাইন, এইগুলোতে তো পটাশিয়াম থাকে না। তো তখন দেখা যাবে আমাদের হচ্ছে ইন্টারভেনাস যে মানে আমাদের সেরাম যে পটাশিয়াম আছে সেটা কমতে থাকবে, তার মানে কি হাইপোক্যালেমিয়া হবে। তাহলে এই দুইটা হচ্ছে রিডিউসড ইনটেক। আরেকটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন ইনটু দ্য সেল। রিডিস্ট্রিবিউশন কী কী কারণে হতে পারে, অ্যালকালোসিস, ইনসুলিন, ক্যাটেকোলামিনস, বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট এবং হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। এই যেই কজগুলো বললাম মাথায় রাখতে হবে, অ্যালকালোসিস, ইনসুলিন, ক্যাটেকোলামাইন্স, অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট আর হচ্ছে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। এই কজগুলো কি করে, আমাদের পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকিয়ে দেয়। সেলের ভিতরে যদি ঢুকিয়ে দেয় তাহলে কী হবে, আমাদের ব্লাডে পটাশিয়াম লেভেলটা কমে যাবে, তার মানে কি হাইপোক্যালেমিয়া করবে। এখন এই সবগুলোর ব্যাখ্যা আছে, ব্যাখ্যাতে আমি যাচ্ছি না, কিন্তু একটু বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন মনে করুন এটা হচ্ছে আমাদের সেলের ভিতরে তো প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আমরা জানি ইন্ট্রাসেলুলারলি হচ্ছে পটাশিয়াম বেশি থাকে, আর এক্সট্রা সেলুলার স্পেসে আমাদের হচ্ছে সোডিয়াম বেশি থাকে, এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে সেলের ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। এখন মনে করুন বাইরে হচ্ছে আমাদের অ্যালকালোসিস। বাইরে অ্যালকালোসিস মানে কি, ডিক্রিজড হাইড্রোজেন আয়ন, কারণ ইনক্রিজড হাইড্রোজেন আয়ন হলে তো সেটা অ্যাসিডোসিস। তো কী হয়, যদি কোনো কারণে হচ্ছে আমাদের বাইরে হাইড্রোজেন আয়নটা ডিক্রিজড হয়ে যায়, এখন সেলের ভিতরে তো অনেক হাইড্রোজেন আয়ন থাকে, তাই না? শুধু যে পটাশিয়াম থাকে তা তো না, প্রচুর হাইড্রোজেন আয়ন থাকে। তখন কি হয়, এই নিউট্রালিটি মেনটেন করার জন্য বা এই যে অ্যালকালোসিস এটাকে বাফার করে অ্যাসিডোসিসের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এই যে হাইড্রোজেন সেলের বাইরে চলে আসে, এবং এটা যখন সেলের বাইরে চলে আসে, বাইরে যে পটাশিয়ামগুলো থাকে সেগুলো ভিতরে ঢুকায় দেয়। তার মানে কি, এইখানে একটা বলতে পারি আমরা যে এইখানে একটা হাইড্রোজেন পটাশিয়াম এক্সচেঞ্জারের মতো কাজ করে। তার মানে কি, হাইড্রোজেনকে বাইরে দিয়ে দেয়, যার ফলে সে অ্যালকালোসিসকে নিউট্রালাইজ করতে পারে এবং পটাশিয়ামকে ভিতরে ঢুকায় দেয়। এই যে পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকাই দিচ্ছে, তাই না? এই জন্য কি হচ্ছে, আমাদের ব্লাডে পটাশিয়াম লেভেলটা কমে যাচ্ছে। আরেকটা ইনসুলিন কী করে, ইনসুলিন হচ্ছে পটাশিয়ামগুলোকে আমাদের সেলের ভিতরে ঢুকায় দেয়, ক্যাটেকোলামাইন একই কাজ করে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের রিডিস্ট্রিবিউশন ইনটু দ্য সেল করে। বোঝা গেল? এখন আসুন ইনক্রিজড ইউরিনারি এক্সক্রিশন।
এই ইউরিনারি এক্সক্রিশন অনেক কারণে বাড়তে পারে। একটা হচ্ছে আমাদের মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরগুলো যদি অ্যাক্টিভেশন হয়ে যায়, এগুলোর মেকানিজম আমরা পরে দেখছি, কেমন কোনো কারণে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যাক্টিভিটি বেড়ে গেল। আরেকটা হলো কিছু জেনেটিক ডিসঅর্ডার, যেমন লিডেল সিনড্রোম, বার্টার্ড সিনড্রোম, গিটেলম্যান সিনড্রোম, এইগুলোর কারণে আমাদের পটাশিয়াম লেভেলটা কমে যেতে পারে। আরেকটা কি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আমরা জানি 3 টাইপের রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আছে, এটা আমরা আজকেই পড়বো একটু পরে। তো এই 3 টাইপের রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের ভিতরে আমাদের টাইপ 1 এবং টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, বা টাইপ 1কে আমরা ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস বলি, টাইপ 2কে আমরা বলি প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এই দুইটা টিউবুলার অ্যাসিডোসিসে আমাদের হাইপোক্যালেমিয়া হতে পারে। আর একটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর যদি আমরা ব্যবহার করি, যেটাকে আমরা কী বলি অ্যাসিটোজোলামাইড বা বিনজোলামাইড বা ডরজোলামাইড, এই যেই ওষুধগুলো আছে এগুলো আমাদের পটাশিয়াম লেভেলটাকে কমাই দিতে পারে। আরেকটা হচ্ছে ডায়োরেটিক্স, যেমন লোভ ডায়োরেটিক্স বিশেষ করে, এবং থায়াজাইড ডায়োরেটিক্স। এই দুইটা ডায়োরেটিক্স আমাদের পটাশিয়াম লেভেলটাকে সিভিয়ারলি কমাই দিতে পারে আমাদের দেহে। কী করে কমাবে মেকানিজম আমরা একটু পরে দেখব। তারপরে রিকভারি ফ্রম অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, রিকভারি ফ্রম রেনাল অবস্ট্রাকশন, এইগুলো হচ্ছে আমাদের ডায়োরেসিস করে। তো ডায়োরেসিস করলে কী হবে, পটাশিয়াম বেশি এক্সক্রিশন হয়ে যাবে, তার মানে কি আমাদের পটাশিয়াম লেভেলটা কমাবে। আর লাস্টের যেটা সেটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস কী হচ্ছে, একটা হচ্ছে আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কী হতে পারে, প্রচুর পরিমাণে মনে করেন ভমিটিং হচ্ছে, বা আমরা সার্জারির প্রিপারেশনের জন্য বা কোনো একটা পয়জনিংয়ের জন্য আমরা নেজোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন করছি, তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম লস হতে পারে, হাইপোক্যালেমিয়া করবে। আবার লোয়ার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে কী হতে পারে, ডায়রিয়া হতে পারে। আমরা ল্যাক্সেটিভ যদি অ্যাবিউজ করি, ভিলাস অ্যাডেনোমা যদি হয়, বাউল যদি অবস্ট্রাকশন হয় বা ফিস্টুলা তৈরি হয়, বা ইউটেরো সিগময়েডোস্ট্রমি যদি করি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের হচ্ছে পটাশিয়ামটা লস হয়ে যাবে। তাহলে এই কজগুলোর কারণে আমাদের হাইপোক্যালেমিয়া হতে পারে। তাহলে হাইপোক্যালেমিয়ার কজগুলো বোঝা গেছে। এখন কেন হয়, প্রথম দুইটার মেকানিজমটা আমরা বলেছি কি করে হচ্ছে, আবার লাস্টেরটার মেকানিজম আমরা বুঝতেই পারছি যে এখানে ভমিটিং হচ্ছে তার মানে কি পটাশিয়াম দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে তার মানে কি পটাশিয়াম দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা আমাদের বুঝতে অসুবিধা হয় না। বুঝতে যেগুলো অসুবিধা হয় সেই মাঝখানের জিনিসগুলো, যে ইনক্রিজ ইউরিনারি এক্সক্রিশন কী করে হচ্ছে, এটা এখন আমরা দেখি। প্রথমে আসি যে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যাক্টিভেশন যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে আমাদের পটাশিয়াম এক্সক্রিশনটা বেড়ে যায়। পটাশিয়াম এক্সক্রিশন যদি বেড়ে যায় হাইপোক্যালেমিয়া হবে। এখন কী কী কারণে হতে পারে, এটা কন সিনড্রোমে হতে পারে। কন সিনড্রোমে কী হবে, আমাদের অ্যালডোস্টেরন লেভেলটা বেড়ে যাবে, তার মানে কি অ্যাড্রেনোকর্টিক্যাল যে হরমোন আছে অ্যালডোস্টেরন, এটা বেড়ে যাবে। এটা বেড়ে গেলে বেশি মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যাক্টিভেশন হবে। আবার কুশিং সিনড্রোমে হতে পারে, যেখানে আমাদের কর্টিসল লেভেলটা বেড়ে যায়। তাহলে কর্টিসল লেভেল যদি বেড়ে যায় সেক্ষেত্রে কুশিং সিনড্রোম হয়। এটা আমাদের মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরগুলোকে স্টিমুলেট করবে। আমরা যদি বেশি মানে গ্লুকোকর্টিকয়েড নিই, সেটা গিয়েও তো আমাদের হচ্ছে অ্যাডেনোকর্টিকয়েড রিসেপ্টর, মানে আমাদের যে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর সেগুলোকে অ্যাক্টিভেট করবে। আবার কার্বনিক জোলন, লিকোইডিস, এগুলো গিয়ে হচ্ছে আমাদের মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরগুলোকে অ্যাক্টিভেট করবে বা স্টিমুলেট করবে। এখন কাহিনী কী হয়, এই যেই জিনিসগুলো আছে আমাদের কন সিনড্রোমে অ্যালডোস্টেরন বেশি, কুশিং সিনড্রোমে আমাদের কর্টিসল বেশি, বা মিনারেলোকর্টিকয়েড যদি বেশি আমরা খাই বা লিকোইডিস নিই, এইগুলো গিয়ে কী করে যে আমাদের এই রিসেপ্টরকে অ্যাক্টিভেশন করে। এখন এই রিসেপ্টর একটা ইন্টারসেলুলার রিসেপ্টর, আমরা জানি ফিজিওলজিতে আমরা শিখেছি যে আমাদের ডিস্টাল টিউবিউল এবং কালেক্টিং ট্র্যাক্টে এই যে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর, এটা হচ্ছে একটা ইন্টারসেলুলার রিসেপ্টর। এইটা যদি অ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে এটা একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা কিছু ট্রান্সপোর্ট প্রোটিনের এক্সপ্রেশনকে আমাদের হচ্ছে এপিক্যাল মেমব্রেনে বাড়ায় দেয় এবং বেসোলেটারাল মেমব্রেনে বাড়ায় দেয়। এপিক্যাল মেমব্রেনে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল এটা বাড়ায় দিবে, এবং বেসোলেটারাল মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এটা বাড়ায় দিবে। এখন বেসোলেটারাল সাইড কি আর হচ্ছে আমাদের এপিক্যাল সাইড কি, এটা তো আমরা বলেছি। তাহলে এই দুইটা চ্যানেল আমাদের বাড়ায় দিবে। এখন এই যে এপিক্যাল সাইডে আমাদের হচ্ছে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে বাড়িয়ে দিচ্ছে, এইটা কি করবে, আমাদের সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, তাই না? তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে কি আমাদের ডিস্টাল কনভেটর টিউবুল থেকে, এই যে এই চ্যানেলটার নাম কি এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, ঠিক আছে? তাহলে এইটা কি করবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে। তার মানে কি আমাদের সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা অনেক 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 বেড়ে যাবে। সোডিয়াম যদি লুমেন থেকে চলে যায়, এটা মনে করুন হচ্ছে আমাদের লুমেন, এই লুমেন থেকে সোডিয়ামটা চলে যাচ্ছে, তার মানে কি ভিতরে নেগেটিভিটি বাড়তে থাকবে, কারণ কি পজিটিভ আয়ন তো বাইরে চলে যাচ্ছে। ভিতরে নেগেটিভিটি যদি বেড়ে যায় তাহলে এই ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেইনটেনের জন্য আমাদের যেই পটাশিয়ামগুলো সেলের ভিতরে থাকে সেগুলো লুমেনে চলে আসবে। কি করে আসবে সেটা হচ্ছে, এদিকে আমাদের ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল আর এর ভিতরে একটা চ্যানেল থাকে, নাম কি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস দিয়ে 3টা সোডিয়াম আমাদের ব্লাডে চলে যাবে
এবং তার পরিবর্তে 2টা পটাশিয়াম আমাদের হচ্ছে সেলের ভিতরে আসবে, মানে রেনাল টিউবুলার সেলের ভিতরে আসবে বেজোলেটারাল মেমব্রেন দিয়ে। এই যে পটাশিয়ামটা সেলের ভিতরে আসলো, এইটাই আলটিমেটলি কী হবে, আমাদের আরও এমকে চ্যানেল দিয়ে আমাদের ইউরিনে এক্সক্রিশন হবে। তাহলে এভাবে যদি এক্সক্রিশন হতেই থাকে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যাক্টিভেশন হতেই থাকে, একটা সময় গিয়ে কী হবে, হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। তাহলে এইটা হচ্ছে মেকানিজম। তাহলে আমাদের মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভেশনের কারণে কী কারণে হাইপোক্যালেমিয়া হয়, আমি আশা করি এটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, এখন এই যেই জিনিসটা হলো, আমাদের হচ্ছে কী করলো, আমাদের মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যাক্টিভেশন হলো, সেটা কি করবে, আমাদের হচ্ছে এই হাইপোক্যালেমিয়া করবে। হাইপোক্যালেমিয়ার সাথে এটা আর একটা জিনিস করে, কি করে, অ্যালকালোসিস করে। অ্যালকালোসিস কি, আমাদের এই যে ডিস্টাল টিউবিউল, এই ডিস্টাল টিউবিউলে যদিও এখানে দেখানো হয়নি, এখানে যে শুধুমাত্র আমাদের পটাশিয়াম চ্যানেল থাকে তা না, এখানে আমাদের পটাশিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার নামে একটা চ্যানেল থাকে। এটা কি করে, দেহে যখন অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটি বা মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর যখন হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন বেড়ে যায়, তখন এটা পটাশিয়ামটি এক্সক্রিট করে, সাথে হচ্ছে আমাদের প্রোটনও এক্সক্রিট করতে পারে। ঠিক আছে, তাহলে প্রোটন যদি বেশি এক্সক্রিট হয়, তাহলে দেহ থেকে আমাদের কী হচ্ছে, অ্যাসিড চলে যাচ্ছে। দেহ থেকে যদি অ্যাসিড চলে যায়, তাহলে কী হবে, আমাদের অ্যালকালোসিস হবে। তাহলে অ্যালকালোসিস ডেভেলপ করতে পারে। আরেকটা করতে পারে হাইপার টেনশন। হাইপার টেনশন কী করে, হাইপার টেনশন এইভাবে করে যে, দেখুন আমাদের এখানে হচ্ছে পটাশিয়ামের এক্সক্রিশনটা বেড়ে যাচ্ছে, আবার অ্যালকালোসিস হচ্ছে, তার মানে কি, হাইড্রোজেনের এক্সক্রিশনটা বেড়ে যাচ্ছে, এবং একই সাথে কি হচ্ছে, আমাদের প্রচুর পরিমাণে সোডিয়াম দেহের ভিতরে চলে যাচ্ছে, প্রচুর পরিমাণে ক্লোরাইড এই প্যারাসেলুলার ওয়েতে আমাদের দেহে, মানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা আমাদের দেহে বাড়ছে। তাহলে আমাদের কী হবে, এক্সট্রা সেলুলার ভলিউমটা বেড়ে যাচ্ছে। এক্সট্রা সেলুলার ভলিউম মানেই তো হচ্ছে ব্লাড ভলিউম, তাই না? তাহলে ব্লাড ভলিউম যদি বেড়ে যায়, কী হবে, হাইপার টেনশন হবে। এই কারণে এটা হাইপার টেনশনও করবে। তাহলে হাইপার টেনশন এবং অ্যালকালোসিস হবে কোথায়, এই যে যদি অ্যাক্টিভেশন অফ মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর হয়। আর কিছু জেনেটিক ডিজিজ আছে, কী কী, লিডেল সিন্ড্রোম, বার্টার সিন্ড্রোম, গিটেলম্যান সিন্ড্রোম। এইগুলো হচ্ছে আমাদের পটাশিয়াম লেভেলটাকে কমাবে, এবং সাথে কি করবে, আমাদের লিডেল সিন্ড্রোম যেটা আছে, এটা হাইপার টেনশন করে আর সাথে অ্যালকালোসিস করে। কিন্তু আমাদের বার্টার সিন্ড্রোম আর গিটেলম্যান সিন্ড্রোম যেটা আছে, এটা হচ্ছে অ্যালকালোসিস করে এবং হাইপোম্যাগনেসিয়ামিয়া করে। এবং বার্টার সিন্ড্রোমটা আমাদের ক্যালসিয়াম লেভেলকে কমায় দেয়, গিটেলম্যান সিন্ড্রোমটা আমাদের ক্যালসিয়াম লেভেলকে বাড়ায় দেয়। এগুলো কীভাবে করে, মেকানিজমটা আমরা একটু দেখে আসি এই তিনটা জিনিসের। প্রথম আসলে লিডেল সিন্ড্রোম। লিডেল সিন্ড্রোম আসলে খুবই রেয়ার, এবং এটা একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। এটা কি করে, আমাদের যেই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলগুলোর কথা বললাম কালেক্টিং ট্র্যাক্টে, এইগুলোকে হচ্ছে মিউটেশন করায় দেয়। এটা যদি মিউটেশন হয়ে যায়, চ্যানেলগুলো ওভার অ্যাক্টিভ হয়ে যায় এবং রেজিস্ট্যান্ট টু ডিগ্রেডেশন হয়ে যায়, মানে কোনো কিছু এসে এটাকে আর ভাঙতে পারে না। তাহলে এটা যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায় এবং না ভাঙে, তাহলে কী হবে, বেশি বেশি সোডিয়াম অ্যাবজর্পশন হবে। তাহলে সোডিয়াম যদি বেশি বেশি অ্যাবজর্পশন হয়, তাহলে কী হবে, আমাদের ইসিএফ ভলিউম বেড়ে যাবে। ইসিএফ ভলিউম বেড়ে গেলে কী হবে, হাইপার টেনশন হবে, যেভাবে এখানে হাইপার টেনশন হচ্ছিলো ইসিএফ ভলিউম বেড়ে যাওয়ার কারণে, একইভাবে। তাহলে একটা গেল হাইপার টেনশন কী করে হলো। এখন হাইপার টেনশন যখন হবে এবং সোডিয়াম যখন আমাদের এই লুমেন থেকে আমাদের ব্লাডে চলে যাবে, তখন কি হবে, ভিতরে একটা নেগেটিভিটি তৈরি হবে। ভিতরে নেগেটিভিটি কমানোর জন্য আরও এমকে চ্যানেল দিয়ে প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের ভিতরে এক্সক্রিশন হবে। তাহলে পটাশিয়াম যদি এক্সক্রিশন হতে থাকে, তাহলে কী হবে, হাইপোক্যালেমিয়া হবে। আর এর সাথে কী হয়, আমাদের এখানে একটা চ্যানেল থাকে প্রোটন বা হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস বা এক্সচেঞ্জার, এইটা দিয়ে আমাদের প্রোটন বা হাইড্রোজেন আয়ন সিক্রেশনও বেড়ে যাবে। তার মানে কী হবে, দেহ থেকে অ্যাসিড চলে যাচ্ছে, মেটাবলিক অ্যালকালোসিস হবে। তাহলে এই তিনটা জিনিস এখানে হতে পারে। লিডেল সিন্ড্রোম গেল। এখন বার্টার সিন্ড্রোমে কী হয়, বার্টার সিন্ড্রোম আর একটা রেয়ার ইনহেরিটেড ডিসঅর্ডার। ওইখানে তো শুধুমাত্র হচ্ছে আমাদের এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের ডিফেক্ট হয়েছিল। এইখানে আমাদের লুপ অফ হেনলির, বিশেষ করে থিক অ্যাসিডিক লিম্ব অফ লুপ অফ হেনলি, এখানে অনেকগুলো চ্যানেলকে কী করে, সে হচ্ছে অ্যাক্টিভেট করে দেয় এবং মিউটেশন করে দেয়, যার ফলে এই চ্যানেলগুলো কী হয়, এই চ্যানেলগুলো হচ্ছে আর কাজ করতে পারে না। তাহলে আমাদের লিডেল সিন্ড্রোমে কাজ বাড়ায় দেয় বা ওভার অ্যাক্টিভ করে, কিন্তু বার্টার সিন্ড্রোমে আমাদের কাজগুলো কমায় দেয়। তো নর্মালি আমাদের সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম এই কো ট্রান্সপোর্টার থাকে হচ্ছে আমাদের থিক অ্যাসিডিক লিম্ব অফ লুপ অফ হেনলিতে। আরও এমকে চ্যানেল থাকে যেগুলো হচ্ছে আমাদের পটাশিয়ামকে রিসাইকেল করে ইন্টু দ্য লুমেনে, এবং হচ্ছে এইগুলো আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোকে রিজর্পশনে সাহায্য করে আমাদের প্যারাসেলুলার শান্টিং মেকানিজমের মাধ্যমে। এখন যদি আমাদের এই চ্যানেলগুলো কাজ না করতে পারে, তখন কি হবে, আমাদের সল্ট ওয়েস্টিং শুরু হবে। কারণ কি,
সোডিয়াম রিঅ্যাবজর্পশন হতে পারছে না, সোডিয়াম চলে যাবে। পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হতে পারে না, পটাশিয়াম এক্সক্রিশন হয়ে যাবে। ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হতে পারছে না, ক্লোরাইড এক্সক্রিশন হয়ে যাবে। আবার ক্যালসিয়াম এখানে রিঅ্যাবজর্পশন হতে পারছে না, ক্যালসিয়াম এক্সক্রিশন হয়ে যাবে। ম্যাগনেসিয়াম রিঅ্যাবজর্পশন হতে পারছে না, ম্যাগনেসিয়াম এক্সক্রিশন হয়ে যাবে। তার মানে আমাদের হাইপোনাট্রিয়ামিয়া হবে, হাইপোক্যালেমিয়া হবে, হাইপোক্লোরেমিয়া হবে, হাইপোক্যালসেমিয়া হবে, হাইপোম্যাগনেসিয়ামিয়া হবে, এত কিছু হবে। এখন যখন এত সল্ট ওয়েস্টিং হচ্ছে তখন বডিটা আর বসে থাকবে না, তখন ভলিউমটা ইসিএফ ভলিউম কমে যাবে। ইসিএফ ভলিউম যদি কমে যায় তখন কী হবে, আমাদের রেনিন অ্যাক্টিভেশন হবে। রেনিন যদি অ্যাক্টিভেশন হয় তাহলে আমরা ফিজিওলজিতে একটা জিনিস শিখেছি, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম নিয়ে আমি কার্ডিওলজি ফিজিওলজি আছে এখানে ব্যাখ্যা করেছি, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এইটার মাধ্যমে কী হবে, অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভেশন করবে। অ্যালডোস্টেরন আলটিমেটলি কী করে আমরা আগেই দেখেছি যে এটা হচ্ছে হাইপোক্যালেমিয়া করবে, মেটাবলিক অ্যালকালোসিস করবে। তার মানে আলটিমেটলি এন্ড রেজাল্ট কী দাঁড়ালো, এটা হাইপোনাট্রিয়ামিয়া করলো, হাইপোক্যালেমিয়া করলো, মেটাবলিক অ্যালকালোসিস করলো, হাইপোক্যালসেমিয়া করলো, হাইপোম্যাগনেসিয়ামিয়া করলো। এই কারণে দেখুন এইখানে লেখা আছে যে বার্টার সিন্ড্রোম হাইপোক্যালসেমিয়া করে, হাইপোম্যাগনেসিয়ামিয়া করে, অ্যালকালোসিস করে। কিন্তু গিটেলম্যান সিন্ড্রোম বা জিটেলম্যান সিন্ড্রোম কী করে, হাইপার ক্যালসেমিয়া করে। এটা কী করে সেটা আমরা দেখবো। এবং বিপি রিডাকশন করে কিন্তু, কারণ কি এখানে আমাদের ইসিএফ ভলিউমটা কম হচ্ছে, তার মানে কি বিপিটাও কম হবে। এখন আসুন তাহলে হচ্ছে আমাদের গিটেলম্যান সিন্ড্রোম। গিটেলম্যান সিন্ড্রোমে কী হয়, গিটেলম্যান সিন্ড্রোম হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে। এবং এটাকে কেউ কেউ বলে সিডো বার্টার সিন্ড্রোম। কেন বলা হয়, কারণ এই বার্টার সিন্ড্রোমের মোটামুটি হচ্ছে কাছাকাছি কাজই করে, কিন্তু এটা মোটামুটি মাইল্ডার হয়, অতটা সিভিয়ার ফর্মের কোনো ডিজিজ এটা না। এখানে কি হয়, এখানে হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের এপিক্যাল মেমব্রেনে কিছু চ্যানেল থাকে, যেগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার বা এনসিসি। এই সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার কী করে, আমাদের হচ্ছে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনে হেল্প করে। এখন গিটেলম্যান সিন্ড্রোমে এই সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারে ডিফেক্ট তৈরি হয়। সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারে যদি ডিফেক্ট তৈরি হয় তাহলে কি সোডিয়াম ক্লোরাইড আগের মতো রিঅ্যাবজর্পশন হবে না। তার মানে কি রিঅ্যাবজর্পশন যদি না হয় তাহলে ডিক্রিজ রিঅ্যাবজর্পশন, তাহলে ভলিউম ডিপ্লেশন হবে। ভলিউম যদি ডিপ্লেশন হয় তাহলে কী হবে, আমাদের রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হবে। রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম যদি অ্যাক্টিভেশন হয় তাহলে কী হবে, হাইপার অ্যালডোস্টেরন হবে সেকেন্ডারি। এটা কী করবে, আমাদের পটাশিয়াম এবং হাইড্রোজেন এক্সক্রিশনকে বাড়াবে। তাহলে পটাশিয়াম এক্সক্রিশন যদি করে তাহলে কী হবে, হাইপোক্যালেমিয়া, এবং হাইড্রোজেন এক্সক্রিশন যদি করে তাহলে মেটাবলিক অ্যালকালোসিস হয়ে গেল। এখন এই যে ডিসিটি আমাদের বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এখানে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হয় ট্রান্সসেলুলারলি, যেটা একটা চ্যানেল দিয়ে কন্ট্রোল হয়। কি কি, একটা হচ্ছে এপিক্যালি TRV5 একটা ক্যালসিয়াম চ্যানেল আছে। এই TRV5 চ্যানেলের মাধ্যমে আমি একটু দেখাই ভালো করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা মনে করুন হচ্ছে আমাদের লুমেন, এটা হচ্ছে লুমেনের একটা সেল আমি দেখাচ্ছি। কেমন, এইখানে একটা চ্যানেল আছে, নাম কি, এই চ্যানেলের নাম হচ্ছে TRV5। আর এই বেজোল্যাটেরালি আর একটা চ্যানেল আছে যেটা হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার, মানে ক্যালসিয়াম বাইরে বের করে দেবে, সোডিয়াম ভিতরে ঢুকাবে, আর এই TRV কী করবে, ক্যালসিয়াম ভিতরে ঢুকাবে, ঠিক আছে। তাহলে আমাদের ক্যালসিয়ামটা এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে এইভাবে হচ্ছে রিঅ্যাবজর্পশন হতে পারে। কি করে, আমাদের হচ্ছে এপিক্যাল TRP-V5, এই TRP-V5-এর মাধ্যমে হচ্ছে আমাদের ক্যালসিয়ামটা সেলের ভিতরে যাবে। সেলের ভিতর থেকে আমাদের সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে বা হচ্ছে আমাদের এক্সচেঞ্জারের মাধ্যমে ক্যালসিয়ামটা এখানে ব্লাডে চলে যাবে, ঠিক আছে। তাহলে ব্লাডে চলে গেল, নর্মালি এটা হয়। কিন্তু জিটেলম্যান সিন্ড্রোমে কী হয়, এখানে আমাদের এনসিসিতে একটা ডিফেক্ট থাকে, তার মানে কি সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টের ডিফেক্ট আছে, যার ফলে কি হচ্ছে, আমাদের এই যে সোডিয়াম আর কি আর হচ্ছে আমাদের ক্লোরাইডের রিঅ্যাবজর্পশনটা কম হচ্ছে। তাহলে ইন্ট্রাসেলুলারলি আমাদের সোডিয়ামটা কী হবে, ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে স্ট্রঙ্গার গ্রেডিয়েন্ট ফর সোডিয়াম টু এন্টার ফ্রম বেজোল্যাটেরাল সাইড টু সেল। তাহলে নর্মালি যদি মনে করুন যে আমাদের এইখানে হচ্ছে আমাদের সেই এনসিসিটা আছে, মানে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার, এইটা দিয়ে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং ক্লোরাইড হচ্ছে ভিতরে আসছিল, ঠিক আছে। এখন যদি সোডিয়ামটা কম আসে, আগের মতো না আসে, তাহলে কী হবে, সোডিয়াম না আসলে এখানে সোডিয়ামের ডেফিসিট থাকবে। সোডিয়ামের যদি ডেফিসিট থাকে তাহলে এইটা দিয়ে আরও বেশি বেশি সোডিয়াম আসবে না,
এই সোডিয়াম ক্যালসিয়াম কোট্রান্সপোর্টার দিয়ে। তাহলে বেশি বেশি সোডিয়াম আসতে গেলে তো বেশি বেশি ক্যালসিয়ামও তাকে ব্লাডে পাঠাতে হবে। তাহলে বেশি বেশি ক্যালসিয়াম যদি ব্লাডে পাঠায় তাহলে ব্লাডে আলটিমেটলি কী হবে, ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে। ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি, হাইপার ক্যালসিমিয়া। তাহলে এইভাবে এরা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া করবে। তাহলে বোঝা গেল যে আমাদের গিটেলম্যান সিন্ড্রোমে হাইপার ক্যালসিমিয়া কেন হচ্ছে। এখন গিটেলম্যান সিন্ড্রোমে হাইপোম্যাগনেসিয়াম কীভাবে হয় এটাও আমরা একটু দেখি। এখন ম্যাগনেসিয়াম আমাদের যেই ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এখানে লুমেন থেকে TRPM6 এই চ্যানেলটার মাধ্যমে হচ্ছে আমাদের ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, কোন ভিতরে, আমাদের সেলের ভিতরে। তাহলে এটা মনে করুন লুমিনাল সেল, লুমিনাল সেলের ভিতরে TRPM6, আর আগেরটা কী ছিল ক্যালসিয়াম চ্যানেলের ক্ষেত্রে TRPV5। তাহলে এই TRPM6 এর মাধ্যমে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামটা সেলের ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, এখন এটা একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট চ্যানেল, মানে ভোল্টেজ নেই তো এটা নেই। ইট ডিপেন্ডস অন ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য এপিক্যাল মেমব্রেন। এই যে ম্যাগনেসিয়ামটা ভিতরে এন্ট্রি করবে, এটার জন্য ড্রাইভিং ফোর্স হচ্ছে লেস নেগেটিভ চার্জ ইনসাইড দ্য সেল। এর ভিতরে যদি লেস নেগেটিভ সেল থাকে, মানে চার্জ থাকে, তাহলে সোডিয়াম মানে আমাদের ম্যাগনেসিয়ামটা ভিতরে এন্ট্রি করবে। এখন যখন হচ্ছে আমাদের এনসিসির ডিফেক্ট থাকে বা সোডিয়াম ক্লোরাইড কোট্রান্সপোর্টারের ডিফেক্ট থাকে, তখন লেস সোডিয়াম এন্টার্স ইনটু দ্য লুমেন। তেমন কি সোডিয়ামটা ভিতরে কম ঢুকছে। সোডিয়াম যদি ভিতরে কম ঢুকে তাহলে ভিতরে কি নেগেটিভ চার্জ বাড়ছে না কমছে, বাড়ছে। আর আমরা একটু আগেই কী পড়লাম যে ভিতরে যদি নেগেটিভ চার্জ মানে বাড়ে তাহলে সেল কী হবে, ইনসাইড মোর নেগেটিভ হবে। মোর নেগেটিভ যদি হয় তাহলে কি হবে, আমাদের পটাশিয়াম মানে ম্যাগনেসিয়াম চ্যানেলগুলো হচ্ছে আর কাজ করবে না, বা আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা কম কাজ করবে। ইনঅ্যাক্টিভ যদি হয়ে যায় তাহলে ম্যাগনেসিয়াম এন্ট্রি কম হবে। ম্যাগনেসিয়াম এন্ট্রি যদি কম হয় তাহলে আলটিমেটলি ব্লাডে ম্যাগনেসিয়াম কম যাবে। ব্লাডে যদি ম্যাগনেসিয়াম কম যায় তাহলে কী হবে, হাইপোম্যাগনেসিয়ামে হবে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের হাইপোম্যাগনেসিয়ামে হচ্ছে। বোঝা গেল? তাহলে আশা করি আমি এই জিনিসগুলো বোঝাতে পেরেছি যে কেন মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভেশনের কারণে আমাদের হাইপোক্যালেমিয়া হচ্ছে, কেন আমাদের জেনেটিক ডিসঅর্ডারগুলোর কারণে লিডেল সিন্ড্রোম, বার্টার সিন্ড্রোম, গিটেলম্যান সিন্ড্রোমে আমাদের হচ্ছে হাইপোক্যালেমিয়া হচ্ছে, এবং সাথে অ্যাসোসিয়েটেড জিনিসগুলো কেন হচ্ছে। এখন আসি হচ্ছে আমরা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এইখানে কেন হাইপোক্যালেমিয়া হবে ভাই, সেটাও আমরা দেখব। এখন এর জন্য আমরা নর্মাল অ্যাসিডিফিকেশন অফ ইউরিন, এটা আমরা বায়োকেমিস্ট্রিতে পড়েছি, ফিজিওলজিতে পড়েছি, আজকে আমরা আবার পড়বো। ঠিক আছে, জিনিসটা কি, এবং জিনিসটা আমার খুব ভালো লাগে। কেমন যে আমাদের নর্মালি আমাদের বডিতে অনেক অ্যাসিড তৈরি হয়, তাই না? কীভাবে, আমাদের প্রোটিন মেটাবলিজমের কারণে সালফিউরিক এবং ফসফরিক অ্যাসিড তৈরি হয়, আমাদের অ্যানারোবিক মেটাবলিজমের কারণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই যে অ্যাসিড, এটা যদি আমাদের দেহে বেড়ে যায় তাহলে কি আমাদের ব্লাডের পিএইচ কমে যাবে, অ্যাসিডোসিস ডেভেলপ করবে। তো ব্লাডের পিএইচ নর্মালি কত, 7.35 টু 7.45, এই রেঞ্জের ভিতরে রাখার জন্য আমাদের কিডনি কী করে, কিডনি হচ্ছে অ্যাসিডগুলোকে এক্সক্রিশন করে দেয় আমাদের ইউরিনের অ্যাসিডিফিকেশনের মাধ্যমে। তো এই যে ইউরিনের অ্যাসিডিফিকেশন করে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। এই অ্যাসিডিফিকেশন অফ ইউরিন আমাদের কিডনি 3টা ধাপে করে। একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে, একটা হচ্ছে ডিস্টাল টিউবিউলে ইন্টারকালেটেড সেলের মাধ্যমে, আর একটা হচ্ছে আমাদের ইউরিনারি বাফারের মাধ্যমে। এখন আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কীভাবে করে, এটা আমরা একটু আগেই বললাম যে আমাদের গ্লোমেরুলার ফিল্টারে যে বাইকার্বনেটগুলো আছে, এই বাইকার্বনেটগুলো রিঅ্যাবজর্পশনের জন্য প্রোটন আসে আমাদের সোডিয়াম প্রোটন বা সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে বা এক্সচেঞ্জারের মাধ্যমে। এই যেই আমাদের মানে হাইড্রোজেন আয়নটা আসলো, এই হাইড্রোজেন আয়নটা আমাদের বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিডটা কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে ভেঙে যায়। এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের সেলের ভিতরে চলে যায়। সেলের ভিতরে গিয়ে এই কার্বন ডাইঅক্সাইড সেলের ভিতরে যে পানি আছে তার সাথে আবারও বিক্রিয়া করে কার্বনিক অ্যানহাইড্রেসের উপস্থিতিতে, আবারও কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড তৈরি করে সেটা আবার ভেঙে যায়, ভেঙে গিয়ে একটা হাইড্রোজেন আয়ন দেয়, একটা বাইকার্বনেট দেয়। এই বাইকার্বনেটটা আমাদের সেলের ভিতরে চলে আসে এবং হাইড্রোজেনটা আবারও হচ্ছে আমাদের লুমেনের ভিতরে চলে যায়। এই যে বাইকার্বনেট আমাদের দেহে নিয়ে নিচ্ছি, এখন বাইকার্বনেট কি, বাইকার্বনেট হচ্ছে আমাদের বেস। তাহলে বেস যদি আমাদের দেহে বেশি হয় তাহলে অ্যাসিডোসিস হবে না অ্যালকালোসিস হবে, অ্যালকালোসিস হবে। এইভাবে আমাদের দেহে অ্যাসিডকে এটা নিউট্রাল করতে পারে। আর কি, এই যে অ্যাসিডটা বেশি বেশি প্রোটন ভিতরে আসছে, এই প্রোটনটা কি আমাদের ইউরিনে থেকে যাচ্ছে, তাহলে কি ইউরিনের অ্যাসিডিফিকেশন হচ্ছে বা ইউরিনের যেই অ্যাসিডিটি এটা বেড়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমাদের প্লাজমা বাইকার্বনেট বেড়ে যায়, ইউরিন স্লাইটলি অ্যাসিডিক হয়ে যায়, 6 to 7 হয়ে যায়।
এখন এই অবস্থায় এই স্লাইট অ্যাসিডিক ইউরিনটা চলে যাবে হচ্ছে আমাদের ডিস্টাল টিউবিউলে। এখন এই ডিস্টাল টিউবিউলে আমাদের ইন্টারকালেটেড সেল থাকে আর প্রিন্সিপাল সেল থাকে। প্রিন্সিপাল সেলে কী কী থাকে? আমাদের এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল থাকে এবং ROMK থাকে, ঠিক আছে? তাহলে রেনাল আউটার মেডুলারি পটাশিয়াম চ্যানেল থাকে এবং এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল থাকে। এবং ইন্টারকালেটেড সেলের ভিতরে একটা হচ্ছে আলফা ইন্টারকালেটেড সেল, একটা হচ্ছে বিটা ইন্টারকালেটেড সেল। এই আলফা ইন্টারকালেটেড সেলে একটা চ্যানেল থাকে যার নাম হচ্ছে হাইড্রোজেন ATPase। এই হাইড্রোজেন ATPase এর মাধ্যমে কিডনি আমাদের হচ্ছে অ্যাসিডকে বা হাইড্রোজেন আয়নকে আমাদের ইউরিনের ভিতরে ফেলে দিতে পারে বা এক্সক্রিশন করতে পারে, ঠিক আছে? তো কি হয়, এই হাইড্রোজেন ATPase এর মাধ্যমে এই হাইড্রোজেন আয়নকে আমাদের কনস্ট্যান্টলি কিডনি হচ্ছে ইউরিনের ভিতরে দিয়ে দেয়। তার মানে কি, প্রোটন অ্যাড করে বা কি অ্যাসিড অ্যাড করে, তাহলে ইউরিন আরও বেশি অ্যাসিডিফিকেশন হয়ে যাবে। আর একটা কী করে, এইখানে আরও কিছু জিনিস থাকে আমাদের, যেটা এখানে দেখানো হয়নি, সেটা হচ্ছে এখানে পটাশিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার থাকে। এই পটাশিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জারের মাধ্যমে পটাশিয়ামটা কি হয়, এই সেলের ভিতরে চলে যায় এবং হাইড্রোজেন আয়নটা বাইরে চলে আসে। কেমন? তাহলে হাইড্রোজেন যদি বাইরে চলে আসে বা লুমেনের ভিতরে চলে আসে, তাহলে আরও বেশি অ্যাসিডিফিকেশন হবে, তাহলে এক্সট্রা আরও অ্যাসিড এখানে যোগ হচ্ছে। বুঝা গেল? তাহলে আবারও অ্যাসিডিফিকেশন হলো। তাহলে এত পরিমাণ অ্যাসিড আসার কারণে আলটিমেটলি ইউরিনের পিএইচ আরও নেমে যাবে। 6 to 7 হয়েছিল, এটা এখন 4.5 to 5.5 এর ভিতরে চলে আসবে। বুঝে গেল? তাহলে ডিস্টাল টিউবিউলে অ্যাসিডিফিকেশন হয়ে গেল। এখন এটা দেখুন 4.5 পর্যন্ত নামতে পেরেছে, এর নিচে কি নামতে পারবে না? পারবে। তো কিডনিতে যখন পটাশিয়ামটা যখন হাইড্রোজেনটা হচ্ছে আমাদের লুমেনের ভিতরে আসে বা ইউরিনে আসে, তখন এই হাইড্রোজেনটা আবারও রিঅ্যাবজর্পশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে। যাতে রিঅ্যাবজর্পশন না হতে পারে এবং অ্যাসিডিফিকেশন আমরা আরও বাড়াতে পারি, এই কারণে আমরা কী করবো, আমাদের বাফার সিস্টেম কাজ করে। বাফার সিস্টেম, দুইটা বাফারের কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ফসফেট বাফার, আর একটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম বাফার। এই দুইটা বাফার কী করে, এই যে হাইড্রোজেন আয়নটা লুমেনের ভিতরে আসলো বা ইউরিনের ভিতরে আসলো, এটাকে ট্র্যাপ করে। ট্র্যাপ করার মাধ্যমে অ্যাসিডিটি আরও বাড়াই দেয়। তার মানে কি, ইউরিনারি অ্যাসিডিফিকেশন হয়ে গেল। এভাবে আমাদের ইউরিনারি অ্যাসিডিফিকেশন করে। তাই এটা ছিল নর্মাল মেকানিজম। এখন রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কি, কোনো কারণে কিডনি ফাংশন নর্মাল আছে, মানে আমাদের কোনো কিডনি ফেইলিওর নেই, ক্রিয়েটিনিন লেভেল নর্মাল আছে। এই নর্মাল ফাংশনিং কিডনি বা উইদাউট কিডনি ফেইলিওর, যদি কোনো কারণে আমাদের কিডনি ফেলস টু অ্যাসিডিফাই দ্য ইউরিন বা ইউরিনকে অ্যাসিডিফিকেশন না করতে পারে, তখন আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, ঠিক আছে? তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে। এই যে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করলো, এটাকে আমরা বলি নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখন নর্মাল অ্যানায়ন গ্যাপ কী আর হাই অ্যানায়ন গ্যাপ কী, লো অ্যানায়ন গ্যাপ কী, এটা আমরা পরে পড়বো, ঠিক আছে? আপাতত এটা আমরা বাদ দিতে যাচ্ছি। তাহলে এখানে নর্মাল অ্যানায়ন গ্যাপ একটা মেটাবলিক অ্যাসিডোসিস হবে। তাহলে এজেন্সিয়ালি এখানে কী হলো, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস মানে ফেইলিওর টু অ্যাসিডিফাই ইউরিন, জাস্ট সিম্পলি এতটুকু। এটা 3 টাইপের হতে পারে। একটা হচ্ছে টাইপ 1, যেটা ডিস্টাল রেনাল টিউবিউলে হয়, ঠিক আছে? একটা হচ্ছে টাইপ 2, যেটা প্রক্সিমাল রেনাল টিউবিউলে হয়। আর একটা হচ্ছে আমাদের ডিস্টাল টিউবিউল বা কালেক্টিং ডাক্টে হয়, যেটা হচ্ছে টাইপ 4। তাহলে টাইপ 3 নেই, কিন্তু টাইপ 1, 2, 4। এখন টাইপ 1-এ কী হয়, এটা ডিস্টাল টিউবিউল হয়, আলফা ইন্টারক্লারের ডিস্কে। এখন আমরা একটা জিনিস শিখেছি, তাই না, একটু আগেই, যে এই ডিস্টাল টিউবিউলে একটা জিনিস থাকে কি, হাইড্রোজেন ATPase আর হাইড্রোজেন পটাশিয়াম এক্সচেঞ্জার। এখন কোনো কারণে যদি এই দুটো চ্যানেলের সমস্যা হয়, তার মানে কি, লুমেনের ভিতরে, এটা তো লুমেন, এই লুমেনের ভিতরে আর হাইড্রোজেন আয়ন আসতে পারবে না। লুমেনের ভিতরে হাইড্রোজেন আয়ন যদি না আসতে পারে, তাহলে কী হবে, লুমেনের ভিতরে হাইড্রোজেন আয়ন না আসতে পারে, ইউরিনের হলে অ্যাসিডিফিকেশন হবে না। তাহলে অ্যাসিডিফিকেশন যদি না হয়, তাহলে কী হবে, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এটাকে আমরা বলি টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। টাইপ 2-তে কী হয়, এটা হচ্ছে প্রক্সিমাল টিউবুলার সমস্যা। আমাদের এখানে কী হয়, আমাদের বাইকার্বনেট আয়নটা রিঅ্যাবজর্পশন হয়, আমাদের ইউরিনের অ্যালকালিনিফিকেশন বাড়ায় দেয়, বা মানে বেসটা আমরা নিয়ে নিই, তার মানে কি অ্যাসিডিফিকেশনটা অনেকটা নিউট্রালাইজ হয়ে যায়। কোনো কারণে যদি আমাদের এই বাইকার্বনেটের কো ট্রান্সপোর্টারে বা সোডিয়াম বাইকার্বনেট কো ট্রান্সপোর্টারে কোনো ঝামেলা হয়, তাহলে এই বাইকার্বনেটটা ইউরিনে লস হয়ে যায়। ইউরিনে যদি লস হয়ে যায়, তার মানে কি অ্যাসিডিফিকেশন হচ্ছে না, অ্যালকালি থেকে যাচ্ছে। এটা একটা মেকানিজম আছে, এটা হচ্ছে প্রক্সিমাল রেনাল টিউবুলে হতে পারে, এটাকে আমরা বলি টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আর একটা হচ্ছে বডিতে যে কোনো কারণে যদি অ্যালডোস্টেরন কমে যায় বা অ্যালডোস্টেরনের প্রতি রেজিস্ট্যান্স তৈরি হয়,
তখন আমাদের সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা কমে যায় আমাদের ডিস্টাল কমপ্লিটেড টিউবিউলে, এবং হাইড্রোজেন এবং পটাশিয়াম সিক্রেশনটাও কমে যায়। কারণ কি হাইড্রোজেন এবং পটাশিয়াম সিক্রেশনকে কে নিয়ন্ত্রণ করে? আমাদের অ্যালডোস্টেরন, একটু আগে আমরা পড়লাম। এইটা যদি না হয় তাহলে কি অ্যাসিডিফিকেশন কমে যাবে। এইটাকে আমরা বলি হচ্ছে টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এখন দেখুন টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে তাহলে কী হচ্ছে, আমাদের হাইড্রোজেন আয়ন সিক্রেট হতে পারছে না। তাহলে হাইড্রোজেন আয়ন যদি সিক্রেটেড না হতে পারে, আমাদের লুমেনের ভিতরে তো ইলেকট্রোনিউট্রালিটি মেনটেন করা লাগবে, তাহলে হাইড্রোজেন সিক্রেট হতে পারছে না কোনো কারণে। তাহলে লুমেনের ভিতরে ইলেকট্রোনিউট্রালিটি মেনটেন করা লাগবে। ইলেকট্রোনিউট্রালিটি মেনটেন করার জন্য আমাদের যেই ROMK আছে, ঠিক আছে, রেনাল আউটার মিডুলারি পটাশিয়াম চ্যানেল, এইটার মাধ্যমে প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের ভিতরে চলে আসবে। কারণ পজিটিভ আয়নের একটা নিউট্রালিটি মেনটেন করতে হবে, তাহলে পটাশিয়ামও একটা পজিটিভ আয়ন, হাইড্রোজেনও পজিটিভ আয়ন। এইটা মেনটেন করার জন্য পটাশিয়াম সিক্রেট হয়ে লস্ট হয়ে যাবে, যার কারণে আলটিমেটলি হচ্ছে আমাদের হাইপোক্যালিমিয়া ডেভেলপ করবে টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে। বুঝে গেল? সরি, এক মিনিট। টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে কী হয়, এখানে বাইকার্বনেট লস হচ্ছে, তাই না? তাহলে বাইকার্বনেট যদি লস হয়, সাথে কী করে, সে হচ্ছে পানিকে নিয়ে যায়, সোডিয়ামকে নিয়ে যায়, তাহলে এখানে ভলিউম ডিপ্লেশন হয়। ভলিউম যদি ডিপ্লেশন হয়, আমাদের রাস অ্যাক্টিভেশন হয়। রাস যদি অ্যাক্টিভেশন হয়, সেটা কী করবে, অ্যালডোস্টেরনকে বাড়াবে, তাই তো? অ্যালডোস্টেরন যদি বাড়ে তাহলে পটাশিয়াম এক্সক্রিশন বাড়বে, পটাশিয়াম এক্সক্রিশন যদি বাড়ে তাহলে হাইপোক্যালিমিয়া হবে। তার মানে কি, আমাদের টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসেও আমাদের হাইপোক্যালিমিয়া হচ্ছে। তাহলে এই কারণে দেখুন এখানে আমরা লিখে রেখেছি বা ডেভিডসনে লেখা আছে যে আমাদের টাইপ 1 এবং টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে হচ্ছে আমাদের হাইপোক্যালিমিয়া হচ্ছে, এবং এখানে বিপি কিন্তু নর্মাল থাকে, ঠিক আছে? আমি আশা করি বোঝাতে পেরেছি। এবং টাইপ 4-এ কী হয়, এটা এখানে হাইপার ক্যালিমিয়া হয়। আমি হাইপার ক্যালিমিয়াতে বলতে যেতাম, এখানেই বলে দিই, কেমন? টাইপ 4-এ কী হয়, টাইপ হচ্ছে অ্যালডোস্টেরন কোনো কারণে ডেফিসিয়েন্সি হচ্ছে বা রেজিস্ট্যান্স হচ্ছে। তাহলে অ্যালডোস্টেরন যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে অ্যালডোস্টেরন কি আমাদের কিডনির উপরে কাজ করতে পারবে ডিসিটিতে কাজ করতে যদি না পারে, তাহলে সোডিয়াম অ্যাবজর্পশন করবে না, আর লেস পটাশিয়াম অ্যান্ড হাইড্রোজেন সিক্রেশন করবে। তাহলে পটাশিয়াম অ্যান্ড হাইড্রোজেন যদি সিক্রেশন কম করে, তাহলে কী হবে, সেটা দেহে রিটেনশন হবে। দেহে যদি রিটেনশন হয়, তাহলে কী হবে, হাইপার ক্যালেমিয়া হবে এবং অ্যাসিডোসিস হবে। তার মানে কি, আমাদের টাইপ 1 অ্যান্ড টাইপ 2 হচ্ছে হাইপোক্যালিমিয়া করে, কিন্তু টাইপ 4 দেখুন এখানে কী করছে, হাইপার ক্যালিমিয়া। বোঝা গেল? তাহলে হাইপোক্যালিমিয়া এই এই জিনিসগুলো কেন করলো বোঝা গেছে। এখন আসুন আর কী করে হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়ার আর কী এই সবগুলো কজ বোঝা গেছে। এখন আরও যেটা জিনিস, সেটা হচ্ছে অ্যাসিটাজোলামাইড, লুপ ডায়োটিক, থায়াজয়েড ডায়োটিক, এগুলো হচ্ছে আবার হাইপোক্যালিমিয়া করতে পারে। এগুলো কী করে এটাও আমি একটু দেখে নিই। এটা আমরা ফার্মাকোলজিতে পড়েছি, তাই না? তারপরে আমরা আবার একটু দেখব অ্যাসিটাজোলামাইড কী আসলে। এটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, তাই তো? তো কার্বনিক অ্যানহাইড্রেসগুলো ইনহিবিটরগুলো কী করে, আমাদের যেই নর্মালি অ্যাসিডিফিকেশন অফ ইউরিন হয়, ওইখানে আমাদের যে বাইকার্বনেট আছে, এই বাইকার্বনেট থেকে যখন কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এই কার্বনিক অ্যাসিডকে ভাঙতে এবং গড়তে সাহায্য করে। কোনো কারণে যদি এই কার্বনিক অ্যাসিডকে ভাঙতে এবং গড়তে আমাদের বডি না পারে বা কিডনি না পারে, তখন কি হবে, আমাদের যেই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন এটা কমে যাবে। বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন যদি কমে যায়, তাহলে কি লুমেনে বেশি বেশি পরিমাণ বাইকার্বনেট থেকে যাবে বা আমাদের বেসটা থেকে যাবে। বাইকার্বনেট যদি থেকে যায়, বাইকার্বনেট নেগেটিভ আয়ন, এটা কী করবে, সবসময় একটা পজিটিভ আয়নের সাথে থাকার চেষ্টা করবে। তাহলে এই বাইকার্বনেট সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে, তার মানে আলটিমেটলি সোডিয়ামকেও নিয়ে যাচ্ছে। তাহলে সোডিয়াম কী করবে, এই বেশি বেশি সোডিয়াম বাইকার্বনেটের সাথে গিয়ে আমাদের হচ্ছে কালেক্টিং ডাক্টে যাবে, এবং কম রিঅ্যাবজর্পশন হবে পিসিটিতে বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। এইটা আলটিমেটলি গিয়ে আমাদের কালেক্টিং ডাক্ট বা ডিস্টাল নেফ্রনের যেই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল আছে, সেইটা দিয়ে হচ্ছে রিঅ্যাবজর্পশন হওয়া শুরু করবে বেশি বেশি। তো তাহলে কী হবে, বেশি বেশি যদি রিঅ্যাবজর্পশন হয়ে যায় আমাদের লুমেনের ভিতর দিয়ে সোডিয়াম, তাহলে কী হবে, ভিতরে আমাদের নেগেটিভিটি বেড়ে যাবে, তাই না? ভিতরে যদি নেগেটিভিটি বেড়ে যায়, তাহলে আমাদের ইলেকট্রোনিউট্রালিটি একটা মেনটেন করা লাগবে। এই নিউট্রালিটি মেনটেন করার জন্য এখানে কী থাকে, ROMK চ্যানেল। এই ROMK চ্যানেল বেশি বেশি পটাশিয়াম ভিতরে সিক্রেট করবে। তাহলে বেশি বেশি পটাশিয়াম যদি সিক্রেট করে, বেশি বেশি পটাশিয়াম আমাদের ইউরিন দিয়ে চলে যাবে, তার মানে কি হচ্ছে, হাইপোক্যালিমিয়া। এইভাবে হচ্ছে আমাদের হাইপোক্যালিমিয়া করে অ্যাসিটাজোলামাইড। বোঝা গেছে? এখন হচ্ছে লুপ ডায়োটিক কী করে। এটা এই মেকানিজমটা একটু মানে খুবই মজাদার আর কি, যে লুপ ডায়োটিক্স আসলে অনেক কিছু করতে পারে। এটা হাইপোনাইট্রিমিয়া করতে পারে, আবার হাইপোক্যালিমিয়া করে, হাইপোক্লোরিমিয়া করে, আবার আমাদের হাইপোক্যালসিমিয়া করে, হাইপোম্যাগনেসিমিয়া করে, অনেকগুলো জিনিস করতে পারে। মেটাবলিক অ্যালকালোসিসও করে।
এটা কী করে করে, আমরা জানি থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এখানে একটা চ্যানেল থাকে যার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টার। এই যে লুপ ডায়োরেটিক্সগুলো এটা ওই চ্যানেলটা গিয়ে ব্লক করে। চ্যানেলকে যদি ব্লক করে দেয় তাহলে সোডিয়াম অ্যাবজর্পশন হতে পারছে না, প্রথম কথা, পটাশিয়াম অ্যাবজর্পশন হতে পারছে না, ক্লোরাইড অ্যাবজর্পশন হতে পারছে না। ঠিক আছে, এখন এটা যদি কাজ না করে, আমরা জানি কি এই পটাশিয়াম যখন হচ্ছে আমাদের হয়ে গেল, আচ্ছা আমরা ছবিটাতে যাই দেখানোর জন্য। এই যে এইটা, এই যে এইগুলো যদি এইটা যদি আমরা ক্রস করে দিই বা লুপ ডায়োরেটিক্স দিয়ে এটা যদি হচ্ছে বন্ধ করে দিই, তাহলে কী হবে, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের রিঅ্যাবজর্পশন হবে না। এই তিনটা জিনিস যদি রিঅ্যাবজর্পশন না হয় তাহলে এই আরওএমকে যে ইলেকট্রোনিউট্রালিটি মেনটেন করে বা কাউন্টার রেগুলেট করে পটাশিয়াম দিয়ে, এটা আর হবে না। এটা যদি না হয় তাহলে ভিতরে কি এখানে কি পজিটিভ পোটেনশিয়াল তৈরি হবে? পজিটিভ পোটেনশিয়ালও তৈরি হবে না। তাহলে পজিটিভ পোটেনশিয়াল যদি তৈরি না হয়, যেই পজিটিভ পোটেনশিয়ালটা আমাদের ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামকে প্যারাসেলুলার ওয়েতে শান্টিংয়ের মাধ্যমে ব্লাডে পৌঁছে দিচ্ছিল, সেটাকে দিবে না। তার মানে কি আলটিমেটলি এই পটাশিয়াম, ক্লোরাইড, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব হচ্ছে লুমেনে থেকে যাবে বা ইউরিনের ভিতরে থেকে যাবে। তাহলে ইউরিনের ভিতরে থেকে গেলে তার আলটিমেট গোলটা কী হবে, আলটিমেটলি কী হবে, আলটিমেটলি হচ্ছে সেটা ইউরিন দিয়ে পাস করে চলে যাবে। তাহলে ইউরিনটি যদি পাস করে চলে যায় তাহলে ইন রেজাল্ট আমাদের কী হচ্ছে, আমাদের হাইপোনাইট্রেমিয়া হচ্ছে প্রথম কথা, হাইপোক্যালেমিয়া হচ্ছে, হাইপোক্লোরেমিয়া হচ্ছে, হাইপোক্যালসিমিয়া হচ্ছে, হাইপোম্যাগনেসিমিয়া হচ্ছে। বুঝে গেল? এখন আরেকটা জিনিস আমরা জানি যে কাউন্টার রেগুলেটরি মেকানিজম কিডনিতে একটা আছে, তাই না? তাহলে কাউন্টার কারেন্ট মেকানিজম, এই কাউন্টার কারেন্ট মেকানিজম ফিজিওলজিতে পড়েছে। এটা কী করে, আমাদের মেডুলাতে একটা হাইপার অসমোলারিটি তৈরি করে যেটা ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে কালেক্টিং ডাক্ট থেকে। এখন যদি এই যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড আমরা ব্লক করে দিই তাহলে কী হবে, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে অ্যাবজর্পশন হতে পারবে না, ফলে সেটা মেডুলা থেকে ডিপোজিশন হতে পারবে না। যদি অ্যাবজর্পশন না হতে পারে তাহলে মেডুলার কি হাইপার অসমোলারিটি থাকবে না, তার মানে কি অসমোলারিটি কমে যাবে। তাহলে সে ইউরিনকে কনসেন্ট্রেট করতে পারবে না। ইউরিন নর্মালি কনসেন্ট্রেশন করে তো এই হচ্ছে কাউন্টার রেগুলেটরি মেকানিজম দিয়ে, তাহলে হবে না। তাহলে কী হবে, ডায়োডোসিস হবে। তাহলে ডায়োডোসিসটা এইভাবে হয়, আর বাকিগুলো কীভাবে হয় সেটা তো বলেছি। ঠিক আছে, আরেকটা জিনিস কি মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে এখানে। সেটা কী করে হয়, সেটা হচ্ছে আমাদের ম্যাকুলার ডেন্সিটি আমাদের লো সোডিয়াম ক্লোরাইড ডেলিভারিটাকে সে আস করতে পারে বা সেন্স করতে পারে। তাহলে সেখানে যদি লো সোডিয়াম ক্লোরাইড ডেলিভারি হয় তার মানে কি, সে কম ভলিউম ধরে নেবে, কম ভলিউম হিসেবে সে রাস অ্যাক্টিভেশন করবে, তার ফলে অ্যালডোস্টোন আসবে। অ্যালডোস্টোন হচ্ছে পটাশিয়াম আর হচ্ছে হাইড্রোজেন সিক্রেশন বাড়াই দিবে, মেটাবলিক অ্যালকালোসিস করবে। তাহলে এন্ড রেজাল্ট কী হলো, এন্ড রেজাল্ট হলো হচ্ছে আমাদের হাইপোনাইট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্লোরেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপোক্যালসিয়ামিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, ডায়ালিসিস। বোঝা গেল, এভাবে লুপ ডায়োরেটিক হচ্ছে আমাদের হাইপোক্যালেমিয়া করে। আরেকটা হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক। থায়াজাইড ডায়োরেটিক কী করে কাজ করে, এটা হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে যে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার দেখলাম আমরা, এই সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারে কাজ করে। তাহলে এটার উপর যদি ব্লক করে দেয় তাহলে কী করবে, আমাদের সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্ট হবে না। যদি না হয় তাহলে হচ্ছে আমাদের লেস মানে বেশি বেশি সোডিয়াম হচ্ছে আমাদের লুমেনের ভিতরে থেকে যাবে। এই লুমেনের ভিতর দিয়ে বেশি বেশি সোডিয়াম আমাদের কালেক্টিং ডাক্টে যাবে। কালেক্টিং ডাক্টে কী আছে, প্রিন্সিপাল সেলে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল আছে, এইটা দিয়ে হচ্ছে আমাদের আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালডোস্টেরন বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের সোডিয়াম অ্যাবজর্পশন করার চেষ্টা করবে। এবং এইটার নিউট্রালিটি মেনটেন করার জন্য কী করে, আমাদের পটাশিয়াম সেক্রেশন আরও এমকে দিয়ে বাড়াই দিবে। তাহলে কী হলো, আলটিমেটলি আমাদের হাইপোক্যালেমিয়া করলো। বোঝা গেল, হাইপোনাইট্রেমিয়া এখানে হতেও পারে নাও পারে, কারণ যেহেতু সোডিয়াম অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, আবার পুরোটা তো অ্যাবজর্পশন হতে পারে না, তাই না? তাহলে হাইপোনাইট্রেমিয়া হতে পারে। এখন যেহেতু এটা ব্লক করে দিচ্ছে, ব্লক করার কারণে কী হচ্ছে, কম পরিমাণ সোডিয়াম আমাদের সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার দিয়ে সেলের ভিতরে যাইতে পারছে। তাহলে আমাদের ডিসিটি যে সেল, এখানে ইন্টারসেলুলার সোডিয়ামটা কী হচ্ছে, কম হচ্ছে। এইটা কী করে, আমাদের বেজোলেটারাল যে সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার আছে, যেটা আমরা একটু আগেই পড়লাম, ওইটার যে অ্যাক্টিভিটি এটাকে হচ্ছে বাড়ায় দেয়। তার ফলে কী হয়, বেশি বেশি পরিমাণ ক্যালসিয়াম আমাদের বেজোলেটারাল সাইড থেকে, এটা মনে করুন হচ্ছে আমাদের সেল, এটা হচ্ছে বেজোলেটারাল সাইড। এটা কী করে, আমাদের ক্যালসিয়ামকে ভিতরে নিয়ে আসে, সোডিয়ামকে ব্লাডে দিয়ে দেয়। তাহলে বেশি বেশি ক্যালসিয়াম হচ্ছে ভিতরে আসবে, বেশি বেশি ক্যালসিয়াম থেকে সেলের ভিতরে আসে, তাহলে ইউরিন দিয়ে বাইরে উল্টা বলে ফেলছি, একটু ভালো করে একাই দেখি কেমন। এটা মনে করুন আমাদের এক্সচেঞ্জার,
তাহলে বেশি বেশি সোডিয়াম হচ্ছে ভিতরে আসবে, ক্যালসিয়াম হচ্ছে ব্লাডে চলে যাবে। তাহলে ক্যালসিয়াম যদি বেশি বেশি ব্লাডে চলে যায় তাহলে ব্লাডে আলটিমেটলি ক্যালসিয়ামের কী হবে, পরিমাণটা বাড়বে, এটাকে আমরা বলি হাইপার ক্যালসিমিয়া। এভাবে তাহলে এটা হাইপার ক্যালসিমিয়াও করবে। আবার হাইপোম্যাগনেশিয়ামেও করতে পারে। কি করে, একটু আগেই আমরা বলেছি যে এখানে হাইপোম্যাগনেশিয়াম এটা বা আমাদের যেই ম্যাগনেশিয়াম এন্ট্রি এটা নির্ভর করে হচ্ছে আমাদের চার্জের উপরে। যদি ভিতরে নেগেটিভ চার্জ কম হয় তাহলে হচ্ছে অ্যাক্টিভেশন হয়ে যাবে আমাদের চ্যানেলটা, আর যদি নেগেটিভ চার্জ বেশি হয় তাহলে হচ্ছে অ্যাক্টিভেশন হবে না, তখন হচ্ছে ম্যাগনেশিয়ামটা কম যাবে। তো এইখানে কি হচ্ছে, আমাদের নেগেটিভিটি ভিতরে কমছে, কারণ কি আমাদের সোডিয়াম টুকলার পটাশিয়ামকে কমে দিচ্ছি, তাহলে নেগেটিভ চার্জ বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের লেস ম্যাগনেশিয়াম এন্ট্রি হচ্ছে হাইপোম্যাগনেশিয়ামে করছে। এটা আমরা একটু আগেও বলেছি, সুতরাং এটা নিয়ে ঝামেলা করার প্রয়োজন নেই। এখন আসে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন কী হতে পারে। তার আগে আমরা জানি তাহলে হাইপোক্যালেমিয়ার মেকানিজমগুলো কী করে হয় আমরা দেখলাম, এবং কী কী দিয়ে হয় সেটাও আমরা জানলাম। তাহলে এই সবগুলো মেকানিজম আমি সবগুলো মেকানিজম সহকারে বলেছি, আর ভুল হওয়ার কথা না। এখন এসে হাইপার ক্যালেমিয়া কী হতে পারে। হাইপোক্যালেমিয়া যে যে কারণে হতে পারে তার এক্স্যাক্টলি অপোজিট কারণে আমাদের হাইপার ক্যালেমিয়া হবে। তাহলে রিডিস্ট্রিবিউশন একটা হচ্ছে যদি বেশি বেশি নিই তাহলে ডায়েটারি সোডিয়াম আমরা বেশি নিলাম, বা পটাশিয়াম কন্টেনিং ইন্টারভেনাস ফ্লুইড নিলাম। কী কী আছে পটাশিয়াম কন্টেনিং, আমাদের কলেরা স্যালাইন আছে, আমাদের এনজাইমস ল্যাকটেট আছে, এইগুলোতে পটাশিয়াম থাকে। তাহলে এগুলো বেশি বেশি নিলে বা আমাদের ম্যাসিভ ইনফিউশন করলে আমাদের হাইপারক্যালেমিয়া করতে পারে। আরেকটা কি আমাদের রিডিস্ট্রিবিউশন। আগে কি ছিল অ্যালকালোসিস, অ্যালকালোসিসের বিপরীত কি অ্যাসিডোসিস, তাহলে অ্যাসিডোসিস হচ্ছে হাইপারক্যালেমিয়া করবে। এখানে ইনসুলিন নিলে তাহলে ইনসুলিনের বিপরীত কি ইনসুলিন ডেফিসিয়েন্সি বা গ্লুকাগন, তাহলে এটা কী করবে, এটা হচ্ছে আমাদের হাইপারক্যালেমিয়া করবে। ক্যাটেকোলামাইন্স এখানে কী করে, হাইপোক্যালেমিয়া করে। তাহলে এখানে যদি ক্যাটেকোলামাইন্স কম হয় তাহলে কী হবে, হাইপারক্যালেমিয়া হবে। বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট করে হাইপোক্যালেমিয়া। তাহলে অ্যান্টাগোনিস্ট কী করবে, বিটা ব্লকার কী করবে, হাইপারক্যালেমিয়া করবে। হাইপোক্যালেমিক পিউরিপ্যারালাইসিস, হাইপারক্যালেমিক প্যারালাইসিস। তাছাড়াও র্যাপডোমায়োলাইসিস, সিভিয়ার হিমোলাইসিস, টিউমারাইসিস সিন্ড্রোম, এগুলোতে কী হবে, সেল ভেঙে যাবে। সেল ভেঙে গেলে সেলের পটাশিয়াম তো ব্লাডে চলে আসবে। ব্লাডে চলে আসা মানে কি, ব্লাডে চলে আসা মানে হাইপারক্যালেমিয়া। বোঝা গেল। তাহলে রিডিউস টিরিয়ানের এক্সক্রিশন, এটা কী কী কারণে হতে পারে, একটা হচ্ছে রিডিউস গ্লোমেরুলার ফিল্ট্রেশনই হচ্ছে না, তা কী করে এক্সক্রিট হবে। তাই অ্যাকিউট কিডনি ইনজুরি, কোনিক কিডনি ইনজুরি হতে পারে। আর হচ্ছে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর যদি অ্যাক্টিভেশন বেড়ে যায় তাহলে কী হবে, হাইপোক্যালেমিয়া। কী করে হবে, মেকানিজম আমরা বলেছি। তাহলে যদি অ্যাক্টিভেশন কমে যায় তাহলে কী হবে, হাইপারক্যালেমিয়া। ঠিক উল্টোটা। কী কী কারণে হতে পারে, আমাদের অ্যাডিসন ডিজিজে হতে পারে, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়াতে হতে পারে, আইসোলেটেড অ্যাড্রেনাল ডেফিসিয়েন্সি, এসি ইনহিবিটর, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ক্যালসিনোলিন ইনহিবিটর, স্পানোলেকটন, এপ্লেডেনন, হেপারিন, এই সবগুলোর কারণে হতে পারে। আর যদি রেনিন প্রোডাকশন কমায় দেয় তাহলে রেনিন তো কী করে, রেনিন হচ্ছে আমাদের রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরনের মাধ্যমে অ্যালডোস্টেরনকে বাড়ায় দেয়, যার ফলে হচ্ছে অ্যালডোস্টেরন কী করে, পটাশিয়ামকে কমায় দেয়। এখন যদি রেনিনই হচ্ছে কম প্রোডাকশন হয় বা এটা যদি আমরা হচ্ছে ইনহিবিট করি তাহলে কী হবে, অ্যালডোস্টেরন সিক্রেশন হবে না। অ্যালডোস্টেরন সিক্রেশন না হলে পটাশিয়ামকে বাইরে থেকে এক্সক্রিট করতে পারবে না দেহের বাইরে, তাহলে পটাশিয়াম দেহে বাড়তে থাকবে, তাহলে কি হাইপারক্যালেমিয়া করবে। তাহলে এটা এই কারণে হতে পারে। আর কি টিউবুলো ইন্টাস্ট্রিয়াল ডিজিজ যদি থাকে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, এইগুলোর কারণেও দেখা যায় হচ্ছে আমাদের হাইপারক্যালেমিয়া হতে পারে। এবং তাছাড়া গর্ডন সিন্ড্রোম, অ্যামিলোরাইড, এইগুলোর কারণে হচ্ছে আমাদের হাইপারক্যালেমিয়া হতে পারে। বোঝা গেল। তাহলে হাইপারক্যালেমিয়ার কজগুলো বোঝা গেছে। এখন আসি আমরা হচ্ছে প্রেজেন্টেশনে অনেক মজাদার মেকানিজম আছে, কেমন বড় হয়ে যাচ্ছে, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন একটু বিষয়গুলো। একটু বোরিং লাগতে পারে, আমি অস্বীকার করছি না, আসলে এত বেশি বড়ও ভালো লাগে না কারোরই। তারপরে উপায় নেই, পড়তে তো হবে আমাদেরকে, তাই না। এই আমাদের প্রায় শেষ, তাহলে আমরা পড়ায় ফিরে আসি। হাইপোক্যালেমিয়া হলে কী হবে, তো হাইপোক্যালেমিয়া হতে পারে মাইল্ড, হতে পারে মডারেট, হতে পারে সিভিয়ার। তো মাইল্ড যখন হাইপোক্যালেমিয়া হয় তখন আসলে সেরকম কোনো ফিচার আমরা দেখি না, বা আমরা বলতে পারি অ্যাসিমটোমেটিকটাকে। তবে যেটা দেখা যায় সেটা হচ্ছে মাসকুলার উইকনেস হতে পারে যদি সিভিয়ার হাইপোক্যালেমিয়া হয়। যদি স্কেলেটাল মাসেলকে ইনভলভ করে তাহলে কী হবে, প্রক্সিমাল মায়োপ্যাথি করবে, উইকনেস অফ রেসপিরেটরি মাসেল করবে, টাংকে প্যারালাইসিস করে দেবে, টাং তো স্কেলেটাল মাসেল, তখন স্লার্ড স্পিচ হবে। স্মুথ মাসেলকে যদি ইনভলভ করে তাহলে কী হবে, গাটে প্যারালাইটিক আইলিয়াস হবে। কার্ডিয়াক মাসেলকে যদি ইনভলভ করে তাহলে কী হবে, অ্যারিথমিয়া হবে। তাছাড়া টায়ার্ডনেস, ফ্যাটিক, মালচা, এগুলো হচ্ছে সব মাসেলকে ইনভলভ করার কারণ হবে। আরেকটা কি আমাদের অ্যারিথমিয়া হতে পারে, কি সুপ্রাভেন্টিকুলার অ্যান্ড ভেন্টিকুলার ট্যাকিয়ারিথমিয়া, টর্সাডেস ডিপয়েন্টেস, এইগুলো হতে পারে। আর ইসিজি চেঞ্জ হবে। ইসিজি চেঞ্জ সিকোয়েন্সিয়ালি কী হয়, প্রথমে আমাদের ইনভার্টেড টিউব বা ফ্ল্যাটেন টিউব হবে, তারপরে প্রমিনেন্ট ইউ ওয়েভ হবে, তারপরে এসটি ডিপ্রেশন এবং প্রলং কিউ ওয়েভ, কিউটি ইন্টারভ্যাল, এইগুলো হবে। তাহলে এইগুলো ছিল হচ্ছে আমাদের হাইপোক্যালেমিয়ার প্রেজেন্টেশন। হাইপারক্যালেমিয়ার প্রেজেন্টেশনটা এক্স্যাক্টলি এর উল্টা,
কিন্তু এই মাসকুলার উইকনেস এরিথমিয়া হচ্ছে সেম। কীরকম আমরা দেখি, হাইপারক্যালেমিয়া মাইল্ড টু মডারেটের ক্ষেত্রে ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে একই রকম। প্রোগ্রেসিভ মানে অনেক বেশি যদি হয় সেক্ষেত্রে আমাদের মাসকুলার উইকনেস হবে, যেমনটা হচ্ছে আমাদের হাইপোক্যালেমিয়াতে হয়েছিল। এবং এইখানেও হচ্ছে আমাদের কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে। কী কী হতে পারে? হতে পারে আমাদের হার্ট ব্লক, হতে পারে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন এবং ভেন্টিকুলার অ্যাসিস্টল হতে পারে, এবং কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে পর্যন্ত প্রেজেন্ট করতে পারে ইন সিভিয়ার কেজে। এবং টিপিক্যাল ইসিজি চেঞ্জ কী হবে? সিরিয়ালে যদি বলি, প্রথমে টল পিক টিওয়েভ হয়, প্রোলং পিয়ার ইন্টারভ্যাল হয়, আস্তে আস্তে আমাদের পিওটা ফ্লাটেনিং হয়ে যাবে, অ্যাবসেন্স করে, তারপরে হচ্ছে আমাদের ওয়াইডেনিং অফ কিউআরএস। এইগুলো হতে পারে হচ্ছে আমাদের হাইপারক্যালেমিয়াতে। এখন এইগুলো কেন হয় জানার আগে আমরা একটা জিনিস জেনে নিই। আমরা পূর্বের একটা ভিডিওতে আমাদের কার্ডিও রেসপিরেটরি সিস্টেমের সিভিএসের একটা ভিডিওতে আমি বলেছিলাম কী করে হচ্ছে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়, ক্রিয়েট হয়, রেস্টিং মেন পোটেনশিয়াল কী করে ক্রিয়েট হয়, ওইখানে আমি বলে রেখেছি। এখানে ক্লিক করে একটু দেখে নিন আপনারা, তাহলে বুঝতে আরও অসুবিধা হবে। আমি ডিটেলস বলেছি এখানে, হ্যাঁ, যে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটা, কার্ডিও অ্যাকশন পোটেনশিয়াল কীভাবে জেনারেট হয়, কীভাবে মেনটেন হয়। ওইখানে আমি বলেছিলাম যে হাইপোক্যালেমিক মেকানিজমটা আমরা আগে বলি, ঠিক আছে, যে নর্মালি আমাদের কার্ডিয়াক যে অ্যাকশন পোটেনশিয়ালের যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এইটা মেইনলি জেনারেট করে হচ্ছে আমাদের IK1 চ্যানেল বা ইনওয়ার্ড রেকটিফায়ার পটাশিয়াম কারেন্ট দিয়ে, ঠিক আছে। তো এক্সট্রা সেলুলার পটাশিয়াম যদি নর্মাল থাকে সেটা হচ্ছে এই RMPকে রিলেটিভলি স্টেবল রাখবে এবং অ্যালাউস প্রপার রিপোলারাইজেশনটা ভালো হবে, কারণ আমাদের রিপোলারাইজেশনটা কে করে? রিপোলারাইজেশন করে হচ্ছে পটাশিয়াম। এখন হাইপোক্যালেমিয়াতে কি হয়? হাইপোক্যালেমিয়া মানে তো ব্লাডে বা এক্সট্রাসেলুলার স্পেসে পটাশিয়াম কমে গেছে, তাহলে লার্জ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ পটাশিয়াম ইন্টারসেলুলারলি এবং এক্সট্রাসেলুলারলি, যার ফলে কি হবে? সেলের ভিতর থেকে বাইরে হচ্ছে পটাশিয়ামটা চলে আসবে। তার ফলে ইন্টারসেলুলার পটাশিয়ামটা এবার কমে যাচ্ছে। ইন্টারসেলুলার পটাশিয়াম যদি কমে যায় তাহলে আমাদের RMPটা বা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা বেশি নেগেটিভ হয়ে যায়। এটাকে আমরা কি বলি? হাইপার পোলারাইজেশন। এবং এটা কোন স্টেজ 4 কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়ালের, তাহলে হাইপার পোলারাইজেশন হয়। হাইপার পোলারাইজেশন যদি হয়ে যায় তখন দেখা যায় আমাদের যে ফানি বা লিকি সোডিয়াম চ্যানেলগুলো আছে এগুলো প্যারাডক্সিক্যালি অ্যাক্টিভেট হয়ে যায়। এখন এই চ্যানেলগুলো নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি, তো বললাম দেখে নিন একটু। তো এটা যদি অ্যাক্টিভেট হয়ে যায় তখন দেখা যায় আমাদের মায়োকার্ডিয়ামের যে এক্সাইটেবিলিটি এটা বেড়ে যায়। তখন মায়োকার্ডিয়ামের এক্সাইটেবিলিটি যদি বেড়ে যায় তখন কি হবে? বিভিন্ন একটপিক বিট তৈরি হবে এবং রিএন্ট্রি সার্কিট তৈরি হবে। এই যে একটপিক বিট আর রিএন্ট্রি সার্কিট তৈরি করলো এটাই তোমাদের অ্যারিথমিয়া। তেমন এভাবে অ্যারিথমিয়া হতে পারে। তাহলে অ্যারিথমিয়া কেন হয় বোঝা গেছে? গেল। এখন আসুন ইসিজি চেঞ্জ, যেটা আমরা দেখলাম যে আমাদের হচ্ছে ফ্ল্যাটেন বা ইনভার্টেড টি ওয়েভ হচ্ছে, প্রমিনেন্ট ইউ ওয়েভ হচ্ছে, ST ডিপ্রেশন, প্রলং QT ইন্টারভ্যাল হচ্ছে, এটা কেন হচ্ছে? হাইপোক্যালেমিয়াতে কি হয়? আমাদের পটাশিয়াম লেভেলটা কমে গেছে, যার ফলে কি আমাদের সব রকমের পটাশিয়াম চ্যানেল, আমরা ডিলেড রেকটিফায়ার পটাশিয়াম চ্যানেল বলি, স্লো ডিলেড রেকটিফায়ার পটাশিয়াম চ্যানেল বলি, বা ইনওয়ার্ড রেকটিফায়ার পটাশিয়াম চ্যানেল বলি, সবগুলো পটাশিয়াম চ্যানেলের ফাংশনে কি হচ্ছে? কমে যাচ্ছে। যার ফলে কি হবে? আমাদের রিপোলারাইজেশনটা আমাদের স্লো হয়ে যাবে। তার মানে কি অনেক সময় ধরে রিপোলারাইজেশন হবে, কারণ রিপোলারাইজেশনের জন্য লাগবে তো পটাশিয়ামই তো নেই। যেহেতু নেই তার মানে স্লোলি কাজটা এগোবে। স্লোলি যদি কাজটা এগোয় তার মানে কি আমাদের রিপোলারাইজেশনটা অনেক ডিলেইড হবে, ঠিক আছে। তাহলে অ্যাকশন যদি রিপোলারাইজেশন ডিলেড হয়, রিপোলারাইজেশনটা আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের একটা পার্ট, ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন, তার মানে ওভারঅল আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের ডিউরেশনও বাড়বে। অ্যাকশন পোটেনশিয়ালের ডিউরেশন বাড়া মানে কি আমাদের QT ইন্টারভ্যাল প্রলং হয়ে যাবে। বোঝা গেল? তাহলে QT ইন্টারভ্যাল কেন প্রলং হলো আমরা এটা বুঝতে পেরেছি। এখন আসুন দ্বিতীয় কথা, হাইপোক্যালেমিয়াতে এই যে প্রলংড অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে এর কারণে আমাদের প্লাটু যে ফেজটা আছে, এই প্লাটু ফেজে কি হয়? প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের সোডিয়াম এবং ক্যালসিয়াম এবং সোডিয়াম হচ্ছে ভিতরে ঢুকে, পটাশিয়াম বাইরে বেরোয়, যার ফলে একটা প্লাটু মেনটেন হয়। এখন যদি প্রলংড অ্যাকশন পোটেনশিয়াল হয় তখন বেশি বেশি সময় পায় আমাদের হার্টটা অ্যাকশন পোটেনশিয়াল প্রোপাগেট করার জন্য, জেনারেট করার জন্য। বেশি সময় পেলে ঝামেলা, তাই না? খালি দিমাগ শয়তানের আড্ডা। তো এই বেশি সময় পেলে আমাদের হার্ট হচ্ছে খালি দিমাগ শয়তানের আড্ডা হয়ে যায়। তখন কি হয়? এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি অনেক সোডিয়াম এবং ক্যালসিয়াম চ্যানেলকে রিঅ্যাক্টিভেট করে দেয়, যার ফলে কি হয়? এখানে একটা ডিপোলারাইজেশনের পরপরই আবার কিছু ডিপোলারাইজেশন দেখা যায়। এটাকে বলা হয় আফটার ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশনের পরে আবার ডিপোলারাইজেশন। তো এটা যেহেতু আর্লি ফেজে হয়, মানে ফেজ 2 to 3-তে, এখানে এটাকে বলা হয় আর্লি আফটার ডিপোলারাইজেশন। এই আর্লি আফটার ডিপোলারাইজেশনের কারণে দেখা যায় এখানে অনেক পরিমাণে একটপিক বিট তৈরি হয় এবং ট্যাকিয়ারিথমিয়া ডেভেলপ করে, স্পেশালি টর্সাডিস ডি পয়েন্টেস।
তাহলে টর্সোডিস্টি পয়েন্টিস কেন ডেভেলপ করলো, বোঝা গেছে গেল। এবার ইউএফ কেন হয়? এই যে আফটার ডিপোলারাইজেশন হইল, এটা তো আর্লি হয়েছে। আমাদের পার্কিনজি ফাইবার যেটা আছে, এই হাইপোক্যালেমিয়ার কারণে বিকাম প্রন টু ডিলেড আফটার ডিপোলারাইজেশন, মানে পুরোপুরি ডিপোলারাইজেশন শেষ, তারপরে আবার ডিপোলারাইজেশন শুরু হতে পারে। এই যে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল শেষ হওয়ার পরে বা রেস্টিং পয়েন্ট পোটেনশিয়ালে আসার পরে আবার যে ডিপোলারাইজেশন হলো, এটাকে বলে ডিলেড আফটার ডিপোলারাইজেশন। তাহলে ডিপোলারাইজেশনের ঠিক পরেই যদি আবার ডিপোলারাইজেশন হয়, এটাকে আমরা বলবো ডিলেড আফটার ডিপোলারাইজেশন। এই ডিলেড আফটার ডিপোলারাইজেশনের কারণে আমাদের ইসিজিতে দেখা যায় নতুন একটা ওয়েভ আমরা পাই, এই ওয়েভকে আমরা বলি হচ্ছে ইউএভ। এটা একটা মেকানিজম। আরেকটা মেকানিজম কী আছে, আমাদের হাইপোক্যালেমিয়াতে দেখা যায় ডিফারেন্ট ভেন্টিকুলার রিজন রিপোলারাইজ ডিফারেন্ট টাইম। ভেন্টিকুলার রিজন কী কী আছে আমরা জানি যে কার্ডিয়াক মাসলের আমরা 3টা লেয়ার বলি, 1 2 3। এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম। যখন রিপোলারাইজেশনটা হয়, রিপোলারাইজেশন হচ্ছে এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়ামে হয়, আর রিপোলারাইজেশনটা কী হয়, রিপোলারাইজেশন অপোজিট ডিরেকশন থেকে, তখন এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়ামে হয়। এখন যেহেতু হাইপোক্যালেমিয়ার কারণে দেখা যায় ডিফারেন্ট রিজিয়ন ডিফারেন্ট টাইমে ডিপোলারাইজেশন হয়, যার ফলে অনেক সময় দেখা যায় রিপোলারাইজেশনের পরে স্মল স্লো ডিফ্লেকশন দেখতে পাই। এইগুলোই আলটিমেটলি ইসিজিতে ইউএফ হিসেবে আসতে পারে। দ্বিতীয় মেকানিজম। 3 নম্বর আরেকটা মেকানিজমের কথা বলে, যেখানে যেহেতু রিপোলারাইজেশনটা অনেক প্রলং হয়, এই কারণে রেসিডুয়াল স্মল আউটওয়ার্ড কারেন্ট আফটার টিওএফ দেখা যেতে পারে, এটা ইউএফ হিসেবে প্রেজেন্ট করে। বোঝা গেল? আচ্ছা, এখন আসুন যে টিওএফ কেন ফ্ল্যাটেনিং হচ্ছে বা ইনভার্সন হচ্ছে, এটার কারণ কি? হাইপোক্যালেমিয়াতে কী হয়, আমাদের রিপোলারাইজেশনটা প্রলং হয়ে যায় এবং এই বিভিন্ন লেয়ারে হেটেরোজেনাস হতে, এইখানে দেখা যায় একরকম, এখানে একরকম, এখানে একরকম, মানে 3টা লেয়ারে 3 রকম। এইটার কারণে এই যে লেয়ার টু লেয়ার যে ভেরিয়েশন বা ভোল্টেজ ডিফারেন্স, এটা ডিক্রিজ করে। যদি অল্প পরিমাণ ডিক্রিজ করে তাহলে টি ওয়েভের যে অ্যাম্পলিটিউড এটা কম হয়ে যায়। তো আলটিমেটলি টি ওয়েভটা এরকম হওয়ার কথা, এটা পি কিউ আর এস নর্মালি এরকম হওয়ার কথা। তো এরকম না হয়ে দেখা যায় টি ওয়েভটা হচ্ছে আমাদের ফ্ল্যাটেনিং হয়ে যেতে পারে, বা আমাদের যেই অল্প হতে পারে, এরকম হতে পারে। তাহলে এটা টি ওয়েভ ফ্ল্যাটেন করে দেয়। কেন? আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা কম হয়ে গেছে বিভিন্ন লেয়ারের ভিতরে। তাহলে এটা ইনভার্টেড কখন হয়ে যাবে? দেখা যাচ্ছে ভোল্টেজ ডিফারেন্সটা যদি অনেক প্রোনাউন্সড হয়ে যায়, রিজনাল ডিফারেন্সটা। ফর এক্সাম্পল আমাদের মনে করলাম যে মেনলি এটাই হয় যে আমাদের এম সেল বা মায়োকার্ডিয়াল লেয়ার, যেটা মায়োকার্ডিয়াল সেল, এই লেয়ারটাতে আমাদের রিপোলারাইজেশনটা সব থেকে স্ট্রং হচ্ছে বা প্রলং হচ্ছে, বাকিগুলো তত হচ্ছে না। তখন কী হয়, ডিফারেন্সটা অনেক বেশি হয়। এই কারণে দেখা যায় টিউবের পোলারিটিটা রিভার্স হয়ে যায়, তখন টিউবের ফ্ল্যাটেনিং না হয় উল্টা দিকে হয়ে যায়, এটাকে বলা হয় রিভার্সাল অফ টিউব। তাহলে এইটাও হতে পারে। তাহলে বোঝা গেল সবগুলো মেকানিজম, কেন আমাদের ফ্ল্যাটেনিং অফ টিউব হচ্ছে, ইনভার্টেড টিউব হচ্ছে, কেন ইউএফ হচ্ছে, কেন আমাদের এসটি ডিপ্রেশন। আচ্ছা, এসটি ডিপ্রেশন বলে নিয়ে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এসটি ডিপ্রেশনটা কেন হয়? আমাদের এক্সট্রা সেলুলার পটাশিয়াম যেহেতু কম, ডিলেড রেকটিফায়ার পটাশিয়াম চ্যানেল বা অন্য পটাশিয়াম চ্যানেলগুলো কম অ্যাক্টিভেশন হবে, রিপোলারেশন প্রলং হবে, অল্টার ভোল্টেজ গ্রেডিয়েন্ট বিটুইন ডিফারেন্ট মায়োকার্ডিয়াল লেয়ার, সবগুলো আমরা বলেছি। এই যে ডিফারেন্ট মায়োকার্ডিয়াল লেয়ারের ভিতরে আমাদের ভোল্টেজের ডিফারেন্স আছে রিপোলারাইজেশনের সময়, এইটার কারণে আমাদের ফেজ 2, যেটাকে আমরা প্লাটু বলি, এই ফেজে মায়োকার্ডিয়াল লেয়ারের ভিতরে যে ডিফারেন্সটা হচ্ছে, এইটার কারণে আমাদের ভেক্টর সাম অফ ভেন্ট্রিকুলার প্লাটু কারেন্ট, এটা দেখা যায় অল্টার্ড হয়ে যায়। এই যে ভেক্টর সাম অফ ভেন্ট্রিকুলার প্লাটু কারেন্ট অল্টার্ড হয়ে যাচ্ছে, এটাই আমাদের ইসিজিতে এসটি ডিপ্রেশন হিসেবে ম্যানিফেস্টেশন করে। এই কারণে আমরা এসটি ডিপ্রেশনও পেতে পারি। তাহলে এই মেকানিজমগুলো কিসের মেকানিজমগুলো হচ্ছে আমাদের হাইপোক্যালেমিয়াতে, কার্ডিয়াক অ্যারিথমিয়া কেন হচ্ছে এবং ইসিজি সেন্সগুলো কেন হচ্ছে, সিকোয়েন্সিয়ালি আমরা সবগুলো দেখলাম। এখন আসুন হাইপার ক্যালেমিয়াতে এই জিনিসগুলো কেন হয়। হাইপার ক্যালেমিয়াতে তো আমাদের হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া হচ্ছে, হার্ট ব্লক হচ্ছে, আমাদের ইসিজি সেন্স হচ্ছে সিরিয়ালি, কেন হচ্ছে? প্রথমে আসি ইসিজি সেন্সগুলো কেন হচ্ছে এবং অ্যারিথমিয়া কেন হচ্ছে, সব একসাথে দেখি, ঠিক আছে? হাইপার ক্যালেমিয়াতে কী হয়, হাইপোক্যালেমিয়ার এক্স্যাক্টলি উল্টা, এখানে এক্সট্রাসেলুলার পটাশিয়ামটা বেড়ে যায়, তাহলে পটাশিয়াম গ্রেডিয়েন্টটা কী হয়, কমে যায়, আরএমপি লেস নেগেটিভ হয়ে যায়। কারণ কি, আমাদের পজিটিভ চার্জটা এখানে বেড়ে গেছে, নেগেটিভিটি কমে যাবে, তার মানে কি আমাদের আরএমপি লেস নেগেটিভ হয়ে যায়। এখন যখন মাইল্ড হাইপার ক্যালেমিয়া থাকে তখন সেলস আর ক্লোজার টু থ্রেশহোল্ড, মানে আমাদের এটা মনে করুন হচ্ছে আমাদের আরএমপি, ঠিক আছে, আর এটা হচ্ছে থ্রেশহোল্ড, সরি
এটা মনে করুন আরএমপি, স্টেজ 4 এটা তো আরএমপি, এটা হচ্ছে আরএমপি, এটা হচ্ছে থ্রেশহোল্ড। তো যখন হচ্ছে আমাদের হাইপারক্যালেমিয়া মাইল্ড থাকে তখন দেখা যায় এই যে থ্রেশহোল্ডটা মানে এই আরএমপি থ্রেশহোল্ডের কাছাকাছি থাকে, একদম এক্স্যাক্টলি উপরে না, কাছাকাছি থাকবে, ঠিক আছে। তাহলে এইটা মনে করি আমাদের থ্রেশহোল্ড, এটা হচ্ছে আরএমপি, কাছাকাছি থাকবে। কাছাকাছি যদি থাকে তাহলে অল্প পরিমাণ ডিপোলারাইজেশনের কারণে কী হবে, আমাদের সেলটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তাহলে মোর এক্সাইটেবল হয়ে যাবে আমাদের সেল। এই মোর এক্সাইটেবল হওয়া তো ঝামেলা, এখানে কী হয় প্রচুর একটা বিট তৈরি হয়। এবং যেহেতু মানে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেছে, এই কারণে আমাদের খুব শর্ট ডিউরেশনের ভিতরেই আমাদের হচ্ছে মানে ভেন্টিকুলার রিপোলারাইজেশনটা হয়ে যাবে। শর্ট ডিউরেশনের ভিতরে যদি ভেন্টিকুলার রিপোলারাইজেশন হয়ে যায় তাহলে পিওএফ কীরকম হবে, টল পিকড হয়ে যাবে। এই কারণে পিওএফ দেখুন এরকম টল পিকড হয়ে যায়, বোঝা গেল। তাহলে একটা মেকানিজম শেষ। এখন মনে করুন আমাদের যে হাইপারক্যালেমিয়া এটা মডারেট, একটু বেশি, তখন আমাদের যে সোডিয়াম চ্যানেলগুলো আছে না, সেগুলোতে রিকভারি হবে। তো রিকভারিটা স্লো হয়ে যায়, হওয়ার কারণে আমাদের কন্ডাকশনটা স্লো হয়ে যায়। কন্ডাকশন স্লো হওয়া মানে কি, হার্ট ব্লক। তাহলে হার্ট ব্লক হবে, কী ব্লক হতে পারে, একটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক হতে পারে, একটা হচ্ছে বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে। এবং এই ব্লক মানে কি, প্রলং পিয়ার ইন্টারভ্যাল হবে, এগুলো আমরা ইসিজি ভিডিওতে দেখেছি সবটা না। এবং আরেকটা কী হবে, আমাদের ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনে মানে ডিপোলারাইজেশনে সময় বেশি লাগবে, যার ফলে কী হবে, সময় যদি বেশি লাগে তাহলে কিউআরএস কী হবে, ওয়াইডেন হয়ে যাবে। এই যে দেখুন কিউআরএস কমপ্লেক্সটা অনেক ওয়াইড হয়ে গেছে, বোঝা গেল। তাহলে ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স কেন হলো, কারণ হচ্ছে এখানে আমাদের ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনে অনেক সময় লাগলো, কারণ কি সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আরও সিভিয়ার ফর্ম অফ হাইপারক্যালেমিয়া যদি হয়, সেখানে সোডিয়াম চ্যানেল একেবারে ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায় এবং দের ইজ হেটেরোজেনাস ডিপোলারাইজেশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডিপোলারাইজেশন হতে থাকে, যার ফলে মাল্টিপল রিএন্ট্রি সার্কিট তৈরি হবে। মাল্টিপল রিএন্ট্রি সার্কিট যদি ভেন্ট্রিকুলার তৈরি হতে থাকে তখন কী হবে, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হবে, মানে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ফিব্রিলেশন হবে এবং আলটিমেটলি অ্যাসিস্টল পর্যন্ত হতে পারে। তাহলে এভাবে পেশেন্ট অক্কা পেয়ে যাবে, বোঝা গেল। এখন তাহলে সেন্সগুলো কী কী হলো বোঝা গেল। প্রথমে টলপিক টিও হয়েছে, তারপরে ফ্ল্যাটেনিং অফ পিও অ্যান্ড প্রলং পিয়ার ইন্টারভ্যাল, আলটিমেটলি ডিজেবল করবে ওয়াইডেনিং অফ কিউআরএস। এবং হার্ট ব্লক কী হলো সবগুলো আমি বলে দিয়েছি, সবগুলো হয়ে গেছে। সেম কথা এখানে আবার লেখা আছে, ঠিক আছে। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার। এখন শুন আমাদের ইনভেস্টিগেশন কী কী করে করবেন। ইনভেস্টিগেশন এইখানে দেওয়া আছে আর কি, আমরা নর্মালি এগুলোই করি, যে আমরা সেরাম ইলেক্ট্রোলাইট এবং ইউরিন ইলেক্ট্রোলাইট করি, সেরাম পটাশিয়াম করি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এগুলো দেখি। কারণ ম্যাগনেশিয়াম সবসময়ই মনে রাখবেন যে আমাদের হাইপোক্যালেমিয়ার সাথে বা মানে পটাশিয়াম লেভেলের সাথে একটু ইন্টাররিলেটেড থাকে, একটু পরে বলছি কেন থাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের জ্যাক মুরফি, তার মানে হচ্ছে আমাদের নিনজা নার্ডের ভিডিও অনেকেই দেখেন। নিনজা নার্ডের নোটে খুব সুন্দর করে একটা জিনিস দেওয়া আছে, কী করে আমরা হাইপোক্যালেমিয়া ডায়াগনোসিস করতে পারি বা অ্যাপ্রোচ টু ডায়াগনোস হাইপোক্যালেমিয়া। ওইখানতে আমি এই জিনিসটা নিয়েছি, ঠিক আছে। খুবই সুন্দর করে দেওয়া ছিল তো, যে আমরা প্রথমেই যখন হাইপোক্যালেমিয়ার একটা পেশেন্ট পাবো তার ইউরিনারি পটাশিয়াম লেভেল দেখব। ইউরিনারি পটাশিয়াম লেভেল যদি 20-এর কম হয় তার মানে কি, তার ইট ইজ নট রেনাল কজ অফ হাইপোক্যালেমিয়া, তার মানে এটা জিআই লস হতে পারে। জিআই লস তাহলে হবে আমাদের কনফার্ম, যেহেতু এখানে আমাদের ইউরিনারি পটাশিয়ামটা কমে গেছে বা 20-এর কম হয়ে গেছে, তার মানে কি ইউরিন দিয়ে পটাশিয়াম লস হচ্ছে না, তার মানে ইট ইজ নট রেনাল কজ, ইট ইজ জিআই কজ। তখন আমরা কী করবো, তার এবিজি নিব। এবিজি নিয়ে দেখবো তার মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে নাকি অ্যাসিডোসিস। যদি অ্যাসিডোসিস হয় ডায়রিয়া, যদি অ্যালকালোসিস হয় তাহলে ভমিটিং, বোঝা গেল। এখন মনে করুন তার হচ্ছে ইউরিনারি পটাশিয়াম লেভেল হচ্ছে 20-এর বেশি হয়ে গেছে, তার মানে কি, যেহেতু পটাশিয়াম লেভেল ইউরিনে বেশি তার মানে কি তার রেনাল লস হচ্ছে। রেনাল লস হলে মানে কি তার রেনাল কজ। তখন আমরা ব্লাড প্রেশারটা নিব। এখন আমরা দেখলাম ব্লাড প্রেশার অনেকগুলো কারণে বেড়ে যেতে পারে। আমরা যদি আবার কজগুলো দেখি তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো কজ আছে যেখানে হচ্ছে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। কী কী কজ, এই যে দেখুন, হাইপারটেনশন। তার মানে কি আমাদের এই যে অ্যাডেনোকর্টিক্যাল হরমোন যেগুলো, এটাতে এক্সেস হয়ে হাইপারটেনশন হবে, লিডেল সিন্ড্রোমে হাইপারটেনশন হবে, এইগুলোতে হাইপারটেনশন হতে পারে, তাই না। তাহলে আমাদের হাইপারটেনশন আসে কি না সেটা আমাদের দেখতে হবে। সেটার কাছে আমরা কী করবো, আমরা ব্লাড প্রেশার নিব। তাহলে ব্লাড প্রেশার নিয়ে যদি কি হাইপারটেনশন আসে তার মানে কি রেনিন অ্যান্ড অ্যালডোস্টেরন লেভেল বেড়ে গেছে। তখন আমরা কী করবো, রেনিন অ্যান্ড অ্যালডোস্টেরন লেভেল হচ্ছে রেনিন অ্যান্ড অ্যালডোস্টেরন লেভেল তারপরে আমরা করবো যদি হাইপারটেনশন পাই। এখন যদি রেনিনও বাড়ে অ্যালডোস্টেরনও বাড়ে তার মানে কি প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম। যদি রেনিনও বাড়ে অ্যালডোস্টেরনও বাড়ে তাহলে সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম। যদি রেনিন কমে অ্যালডোস্টেরন বাড়ে তাহলে হচ্ছে ফার্স্ট
আর যদি দুইটাই বাড়ে তাহলে হচ্ছে সেকেন্ড, আর যদি দুইটাই কমে তার মানে হচ্ছে মিনারেলোকর্টিকয়েড অ্যাক্সেস, মানে বাইরে থেকে তো আপনাদের মিনারেলোকর্টিকয়েড আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু যদি ব্লাড প্রেশার সমান থাকে বা কম হয় সেক্ষেত্রে আমরা ম্যাগনেশিয়াম লেভেল দেখবো আর এবিসি দেখবো। ম্যাগনেশিয়াম যদি খালি কমে যায় তার মানে এটা হাইপোম্যাগনেশিয়ামিয়া, নট হাইপোক্যালেমিয়া, ঠিক আছে। আর যদি মেটাবলিক অ্যালকোলিসিস থাকে তাহলে ডায়াবেটিস চিন্তা করবো, যদি অ্যাসিডোসিস থাকে তাহলে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস চিন্তা করবো। তাহলে এইভাবে হচ্ছে আমরা ডায়াগনোসিস অ্যাপ্রোচ করতে পারি ইন কেস অফ হাইপোক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়ার ক্ষেত্রে কী করতে পারি, আমরা প্রথমে তার বেজাল মেটাবলিক প্যানেল দেখব। এটা দেখার মধ্যে আমরা বুঝতে পারবো যে পটাশিয়াম লেভেলটা নর্মাল আছে না। কারণ কি, আমরা যে বলেছিলাম যে কিছু আর্টিফ্যাক্ট থাকে পটাশিয়াম যখন হাইপারক্যালেমিয়া মেজার করি, ওই সেলগুলো ভেঙে গিয়ে দেখা যায় আমাদের একটা ফলস পজিটিভ রেজাল্ট দিয়েছে, হ্যাঁ আপনার হাইপারক্যালেমিয়া আছে, যেটা সিউডো হাইপারক্যালেমিয়া। তো এটা করার জন্য বেজাল মেটাবলিক প্যানেল যদি দেখি তাহলে একবারে বুঝতে পারবো। আমাদের দেশে করা হয় না হয়তো, আই এম নট শিওর। এখন দেখলাম বেজাল মেটাবলিক প্যানেলে আমাদের পটাশিয়াম লেভেলটা বেড়ে আছে, তার মানে কি, তার জিএফআর দেখবো আমরা। জিএফআর দেখলে বুঝতে পারবো যার কিডনিতে কোনো প্রবলেম আছে কিনা। জিএফআর ডিক্রিজ হলে তার কিডনি প্রবলেম, তার মানে কি সিকেডি অর একাই হবে। যদি জিএফআর নর্মাল থাকে বা কমে যায় সেক্ষেত্রে আমরা হাইপার অ্যালডোস্টেরনিজম চিন্তা করবো। সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা হচ্ছে রেনিন লেভেল দেখবো, অ্যালডোস্টেরন লেভেল দেখবো। যদি দুইটাই কমে যায় তাহলে এনএসআইডি, যদি রেনিন বাড়ে অ্যালডোস্টেরন কমে তাহলে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি এসিনিউটার এআরবি, যদি দুইটাই বাড়ে তাহলে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক। এভাবে আমরা ডায়াগনোসিস অ্যাপ্রোচ করতে পারি। আমি আশা করি ডায়াগনোসিস পর্যন্ত সব কিছু আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছি। আপনারা চাইলে ডায়াগনোসিসটা আরও একবার দেখতে পারেন, আমার কাছ থেকে পিডিএফটা নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই শেয়ার করতে। এখন আসুন ট্রিটমেন্ট কী করে করবেন। এখন হাইপোক্যালেমিয়া আর হাইপারক্যালেমিয়ার ট্রিটমেন্ট আলাদা আর কি। তো হাইপোক্যালেমিয়ার যে ট্রিটমেন্ট এটা অনেকগুলো বিষয়ের উপরে মানে ডিপেন্ড করে। নর্মালি আমরা শুধুমাত্র যে হাইপোক্যালেমিয়ার কজগুলো যদি কারেক্ট করে দিই তাহলে যেগুলো রিডিস্ট্রিবিউশনের কারণে হাইপোক্যালেমিয়া হয়েছিল সেগুলো এমনি কারেক্ট হয়ে যায়। তবে এই রিডিস্ট্রিবিউশন বাদে বাকি যে কজগুলো আছে, আমাদের রেনাল কজ আছে, জিআই কজ আছে, এই কজগুলো আসলে সাম ফর্ম অফ পটাশিয়াম রিপ্লেসমেন্ট আপনাকে করতেই হবে আলটিমেটলি। তো এটা আমরা কী করে করি সেটা এখন আমরা শিখব। যদি হাইপোক্যালেমিয়াটা মাইল্ড হয়, মনে করুন তার পটাশিয়াম লেভেলটা আছে হচ্ছে আমাদের 3 to 3.5 মিলিমোল পার লিটারের ভিতরে, তার মানে কি মোটামুটি মাইল্ড, তখন আমরা ওরাল কারেকশন করতে পারি। ওরাল কারেকশন প্রথমে আমরা কি খাবার দিতে চেষ্টা করব। তাকে বলবো বেশি বেশি ডাবের পানি খাবেন, বেশি বেশি ফ্রুট খান, ফ্রুট জুস খান, আপনি বেশি বেশি কলা খান, কমলা লেবু খান, আনারস খান, পটেটো খান। এইগুলো খাইলে কী হবে, তার পটাশিয়াম লেভেলটা বাড়তে পারে। আমরা দেখি যদি না বাড়ে তখন আমরা কী করব, তাকে হচ্ছে ওরাল সাপ্লিমেন্টেশন দিতে পারি। ওরাল সাপ্লিমেন্টেশন কী আছে, আমাদের দেশে ট্যাবলেট পাওয়া যায়, আবার আমাদের দেশে সিরাপও পাওয়া যায়, যে কোনো একটা দিতে পারি। সেটা আমরা এই মডারেটের ভিতরে শিখব কী দিতে হবে আর কী দিতে হবে না, ঠিক আছে। এখন আসুন, মডারেট হাইপোক্যালেমিয়া যদি কারোর থাকে, 2.5 to 3 মিলিমোল পার লিটারের ভিতরে আছে এবং সেই পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক আছে, কেমন, তো তার ক্ষেত্রে আমরা ওরাল পটাশিয়াম সাপ্লিমেন্ট দিব। কী দেওয়া যায়, একটা হচ্ছে স্লো রিলিজ পটাশিয়াম ক্লোরাইড ট্যাবলেট, আমাদের দেশে 2 গ্রামের ট্যাবলেট পাওয়া যায়। আর প্রত্যেক গ্রাম পটাশিয়াম ক্লোরাইড ট্যাবলেট মানে হচ্ছে সেখানে 13.4 মিলিমোল পার লিটার অফ পটাশিয়াম আছে, ঠিক আছে। অথবা পটাশিয়াম সিরাপ দিতে পারি, সেটা কত, 15 ml সিরাপ পাওয়া যায় যার ভিতরে 20 মিলিমোল পার লিটার অফ পটাশিয়াম থাকে। যদি মেটাবলিক অ্যাসিডোসিস না থাকে তাহলে আমরা এই দুইটার যে কোনো একটা দিতে পারি, আমরা স্লো রিলিজ পটাশিয়াম ট্যাবলেট দিতে পারি অথবা পটাশিয়াম সিরাপ দিতে পারি। এবং মাস্ট মনে রাখতে হবে এই দুইটা ক্ষেত্রে আমাদেরকে ফুল স্টোমাকে দিতে হবে। এমটি স্টোমাকে দিলে কী হবে, এইটা গিয়ে আলটিমেটলি হচ্ছে আমাদের গাট পারফোরেশন পর্যন্ত করে দিতে পারে, ঠিক আছে। সুতরাং দিস ইজ নট এ জোক, কেমন, এটা ডিরেক্টলি দেওয়া যাবে না, মানে এমটি স্টোমাকে, ফুল স্টোমাকে দিতে হবে, মাস্ট মনে রাখবেন, ফুল স্টোমাকে দিব, ডেঞ্জারাস জিনিস। এখন ধরুন কারোর মেটাবলিক অ্যাসিডোসিস আছে, সেক্ষেত্রে আমরা পটাশিয়াম বাইকার্বনেট দিতে পারি, তাহলে তার অ্যাসিডোসিসটাও কারেক্ট হলো বাইকার্বনেট দিয়ে, আর পটাশিয়ামটা কারেক্ট হলো পটাশিয়াম দিয়ে, ঠিক আছে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস যদি না থাকে তাকে স্লো রিলিজ পটাশিয়াম ক্লোরাইড ট্যাবলেট দিব অথবা পটাশিয়াম সিরাপ দেবো ইন ফুল স্টোমাক, অথবা মেটাবলিক অ্যাসিডোসিস থাকলে সেক্ষেত্রে আমরা পটাশিয়াম বাইকার্বনেট ট্যাবলেট দিতে পারি। এটা যদি অ্যাসিমটোম্যাটিক হয়। যদি পেশেন্ট সিমটোম্যাটিক হয় অথবা আপনি এই উপরের ট্রিটমেন্টগুলো দিয়েছেন কিন্তু কারেক্ট হয়নি, অথবা পেশেন্ট আনকনসিয়াস আছে, তাকে এই ট্রিটমেন্টগুলো আপনি দিতে পারছেন না, সেক্ষেত্রে তাকে আইভি কারেক্ট করতে হবে। তো আইভি কারেকশনের সময় মনে রাখতে হবে নট এ রেট মোর দ্যান 10 মিলিমোল পটাশিয়াম পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 10 মিলিমোল পটাশিয়ামের বেশি আমরা হচ্ছে তাকে কারেক্ট করতে পারবো না বা দিতে পারবো না, ঠিক আছে। এখন আরেকটা পেশেন্ট মনে করুন তার যে হাইপোক্যালেমিয়া এটা হচ্ছে সিভিয়ার, তার মানে কি 2.5 মিলিমোল পার লিটারের কম হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই, তাকে অবশ্যই আমরা আইভি পটাশিয়াম ক্লোরাইড দিব, কিন্তু ডিরেক্ট দেওয়া যাবে না। ডিরেক্ট দিলে কী হবে, ডিরেক্ট দিলে আলটিমেটলি এটা গিয়ে হচ্ছে আমাদের কার্ডিয়াক অ্যারিথমিয়া করবে এবং এখানে কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত করতে পারে অ্যাসিস্টল করে, ঠিক আছে। সুতরাং ডিরেক্টলি আমরা দেবো না।
আমরা ডিরেক্টলি ভেঙে না দিয়ে কী করবো, আমরা নর্মাল স্যালাইনটি ডাইলিউট করব। ডাইলিউট করে দিয়ে ইনফিউশন রেট কত হবে 20 mmol/h আনটিল সিমটমস রিজলভ। ঠিক আছে, সিমটম যতক্ষণ রিজলভ করবে না ততক্ষণ 20 mmol/h হিসেবে দিতে থাকবো। যদিও আমাদের দেশে এটা আমরা প্র্যাকটিস করি না, আমরা রুল অফ 40 প্র্যাকটিস করি আর কি। 20 mmol/h বেশিও আমরা দিয়ে থাকি, 40 পর্যন্ত দিতে পারি আমরা, মানে দিয়ে থাকি আর কি। এখন আমাদের দেশে যেই পটাশিয়াম ক্লোরাইডের আইভি অ্যাম্পিউল পাওয়া যায়, এটাতে 1 অ্যাম্পিউলে থাকে হচ্ছে 20 মিলিমোল অফ পটাশিয়াম। ঠিক আছে, আর আমরা নর্মাল স্যালাইনে মেইনলি হচ্ছে ডাইলিউট করে দিই, তো দেখা যায় 1 লিটার অফ নর্মাল স্যালাইন, 1 লিটার অফ নর্মাল স্যালাইনে সর্বোচ্চ আমরা 2টা অ্যাম্পুল মিক্স করতে পারি, তার মানে কি 40 মিলিমোল পর পটাশিয়াম। তো এইটার উপরে ভিত্তি করে আমরা রুল অফ 40 হিসাব করে আমরা হচ্ছে আমাদের দেশে পটাশিয়াম কারেকশনটা করে থাকি সিভিয়ার হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে। কী করে আমরা এটা মনে রাখবো যে ইউরিন আউট কোনো একটা পেশেন্টকে আইভি পটাশিয়াম কারেক্ট করার জন্য তার ইউরিন আউটপুট অ্যাটলিস্ট 40 ml/h হতে হবে, মানে প্রতি ঘন্টায় তার ইউরিনের পরিমাণ হতে হবে 40 ml/h, এবং নট মোর দ্যান 40 mmol/L, মানে প্রত্যেক লিটার অফ নর্মাল স্যালাইনে 40 মিলিমোল বা 2 অ্যাম্পিউলের বেশি আমরা পটাশিয়াম মিক্স করব না। 3 নম্বর কথা, নট ফাস্টার দ্যান 40 mmol/h, তার মানে কি যেই পটাশিয়ামটা আমরা কারেক্ট করব বা দিব সেটা যেন 40 mmol/h বেশি না হয়, বা প্রতি ঘন্টায় 1 লিটারের বেশি না যায়। 1 লিটারের ভিতরে তো আমরা 40 মিলিমোল হচ্ছে মিক্স করি, তাই না? তাহলে এটা একটু মনে রাখতে হবে। এখন মনে করুন যে আপনার হচ্ছে পটাশিয়াম কারেক্ট করে দিয়েছেন, কিন্তু ম্যাগনেশিয়াম তার যে কম আছে এটা কারেক্ট করেননি, তাহলে কী হবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন না? যে আমাদের হয়েছে হাইপোক্যালেমিয়া, এখানে ম্যাগনেশিয়ামের রোল কী? ম্যাগনেশিয়ামের রোল আছে নর্মালি আমাদের যে ROMK চ্যানেল মনে আছে না, ডিস্টাল টিউবিউলে থাকে, মানে রেনাল আউটার মেডুলারি পটাশিয়াম চ্যানেল। এই ROMK চ্যানেল এটাকে নর্মালি ইনহিবিট করে রাখে ম্যাগনেশিয়াম। তাহলে ROMK চ্যানেলকে নর্মালি ইনহিবিট করে রাখে ম্যাগনেশিয়াম, যাতে কম পরিমাণ পটাশিয়াম সিক্রেট হয় এবং সেটা ইউরিন দিয়ে বেরিয়ে যায়। এখন যদি হাইপোম্যাগনেশিয়ামিয়া থাকে তাহলে কি এটার উপর ইনহিবিটর ইফেক্টে থাকবে না। তাহলে পটাশিয়াম কি হবে, বেশি এক্সক্রিট হবে। বেশি এক্সক্রিট হওয়া মানে কি পটাশিয়াম আরও কমবে। তার মানে আপনি যতই হাইপোক্যালেমিয়া কারেক্ট করেন, হাইপোম্যাগনেশিয়ামিয়া কারেক্ট না করলে বেশি পটাশিয়াম আবারও এক্সক্রিট হবে, আবারও আপনার পটাশিয়াম লেভেলটা কমে যাবে। সুতরাং মাস্ট হাইপোম্যাগনেশিয়ামিয়া থাকলে সেটা কারেক্ট করতে হবে। বোঝাতে পেরেছি? আরও ইন্টারেস্টিং, এই যে হাইপোক্যালেমিয়া যদি রিফ্র্যাক্টরি হয় তাহলে তো আপনি বুঝেই ফেললেন যে এখানে হচ্ছে ম্যাগনেশিয়ামের নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, তাহলে ম্যাগনেশিয়াম কারেক্ট করবেন। তাহলে বারবার আপনি হাইপোক্যালেমিয়া কারেক্ট করতে গিয়ে যদি না পারেন, মনে রাখবেন এখানে ম্যাগনেশিয়াম কোনো ঝামেলা আছে, তখন ম্যাগনেশিয়াম কারেক্ট করা শুরু করবো। ঠিক আছে, ওকে। এখন আসুন, এই যে সিভিয়ার কেসে আমরা হাইপোক্যালেমিয়া কারেক্ট করলাম, এখানে একটা জিনিস মাস্ট মনে রাখবেন, আমাদের কার্ডিয়াক মনিটরিং করতে হবে। মাস্ট কী দিয়ে করবো? ইসিজি দিয়ে। ইসিজি দিয়ে কার্ডিয়াক মনিটরিং করতে হবে, যে ইসিজি চেঞ্জগুলো সেটা হচ্ছে রিজলভ হচ্ছে কিনা। আর ইন সাম সার্কামস্টেন্সেস আমরা পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক যেমন অ্যামিলোরাইড এগুলো দিতে পারি। এগুলো হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেশিয়াম, মেটাবলিক অ্যাসিডোসিস এগুলো সব একসাথে কারেক্ট করতে পারি। ঠিক আছে, এটা দিতে পারি আমরা, সমস্যা নেই। এই যে হাইপোক্যালেমিয়া এখন কারেক্ট করব, এটা আমরা কতটুকু পরিমাণ কারেক্ট করব, এটা জন্য আমরা ডেফিসিট ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেট করতে হবে। কী করে ক্যালকুলেট করবেন? এটা ক্যালকুলেট করার সূত্র হচ্ছে ক্যালকুলেশন অফ ডেফিসিট ইজ ইকুয়াল টু 0.4 ইন্টু বডি ওয়েট ইন্টু নর্মাল পটাশিয়াম লেভেল, বা এটাকে আমরা বলি ডিজায়ার্ড পটাশিয়াম লেভেল, মাইনাস পেশেন্টস পটাশিয়াম লেভেল, মানে পেশেন্টের মেজারমেন্ট অফ পটাশিয়াম করে যা হবে। ফর এক্সাম্পল, মনে করেন একটা 60 কেজির পার্সন, সে আপনার কাছে এসেছে হাইপোক্যালেমিয়া নিয়ে, তার আপনি সেরাম ইলেক্ট্রোলাইট করতে পাঠিয়ে তার পটাশিয়াম পেলেন হচ্ছে আপনি 2 পেলেন। ঠিক আছে, তার পটাশিয়াম হচ্ছে 2 mmol/L পেলেন। এখন আপনি দেখতেই পাচ্ছেন তার হাইপোক্যালেমিয়া এবং সিভিয়ার হাইপোক্যালেমিয়া, তাকে এখন আপনার কারেকশন করা লাগবে। তাহলে ডেফিসিট কত এখানে? ডেফিসিট কি? ডেফিসিট এখানে হচ্ছে 0.4, তার বডি ওয়েট 60 কেজি, নর্মাল পটাশিয়াম লেভেল আমরা কত জানি? 3.525। তো ফিজিশিয়ানের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা বিভিন্ন রকম হতে পারে, 3.5 থেকে 5। তো অ্যাটলিস্ট নর্মাল কি 3.5, তাহলে 3.5 আমরা অ্যাটলিস্ট নর্মাল ধরে নিলাম, -2, এটা হচ্ছে ডেফিসিট। এটা যদি করি তাহলে 0.4 ইন্টু 60 ইন্টু 3.5 -2,
তাহলে 36, তাহলে তার 36 মিলিমোল পার লিটার হচ্ছে, মানে মিলিমোল হচ্ছে তার ডেফিসিট আছে, ঠিক আছে। 36 মিলিমোল তার ডেফিসিট আছে, এই ডেফিসিটটা কারেক্ট করে দিতে হবে। কী করে কারেক্ট করবেন? এই সে রুল অফ 40 দিয়ে, ঠিক আছে। এখন আসুন যে একজন নর্মাল, মনে করুন একজন পার্সন, সে হচ্ছে মানে কী বলে, আমরা যখন ফ্লুইড ম্যানেজমেন্ট পড়ছিলাম তখন পোস্ট অপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট পড়ছিলাম, তাই না? সেখানে ডেফিসিট কারেকশন করতে হবে। এখন একটা কথা বলুন, একটা পেশেন্ট যদি নাথিং পার ওরালে থাকে, তার তো ডেইলি পটাশিয়াম রিকোয়ারমেন্টও একটা আছে। তো একটা মানুষের ডেইলি পটাশিয়াম রিকোয়ারমেন্ট হচ্ছে 1 মিলিমোল পার কেজি পার ডে, মানে তার ওজন যত, প্রত্যেক কেজির জন্য 1 মিলিমোল করে পটাশিয়ামটা প্রতিদিন লাগে। তো একটা পেশেন্ট যদি নাথিং পার ওরালে থাকে, তাকে তো আর হচ্ছে সে তো পটাশিয়াম পাচ্ছে না, সেক্ষেত্রে কী করতে হবে? আমাদের বাইরে থেকে দিতে হবে। তো এইসব পেশেন্টের ক্ষেত্রে পটাশিয়াম রিকোয়ারমেন্টটা কী হবে? ডেফিসিট প্লাস ডেইলি রিকোয়ারমেন্ট, মানে ডেইলি রিকোয়ারমেন্ট 1 যোগ করে দিতে হবে। তাহলে এই পেশেন্টের কথা চিন্তা করি, এনার রিকোয়ারমেন্ট কত হবে? ডেফিসিট তো 36, তাহলে 36 প্লাস 1 গুণ 60 কেজি প্রত্যেক কেজির জন্য একদিনে, তাহলে 36 গুণ 60 কত হলো? 96 মিলিমোল। 96 মিলিমোল তার রিকোয়ারমেন্ট হবে। আমি বোঝাতে পেরেছি আশা করি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করব। তাহলে হাইপোক্যালেমিয়া শেষ, এখন আসুন হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া আসলে যদি কোনো পেশেন্টের দেখি যে আমরা তার যে পটাশিয়াম লেভেল মানে মোটামুটি মাইল্ড লেভেলে আছে, মানে হাইপারক্যালেমিয়া মাইল্ড, তার পটাশিয়াম লেভেলটা আছে মোটামুটি 6.5 কম, এবং কোনো নিউরোমাস্কুলার সিমটম নেই, অথবা তার ইসিজি কোনো চেঞ্জ নেই, সেক্ষেত্রে আমরা জাস্ট রিডাকশন অফ পটাশিয়াম ইনটেক করব। তার পটাশিয়াম ইনটেকটাকে আমরা রিডিউস করে দেব। সরি, আরেকটা কী করতে পারি? তার প্রিডিসপোজিং কোনো ফ্যাক্টর থাকলে সেটাকে আমরা কারেক্ট করে দেবো। তো মাইল্ড হাইপারক্যালেমিয়াতে দেখা যাচ্ছে এই দুইটা মানে মেজারমেন্ট নিলেই, মানে দুইটা মিজান নিলেই মোটামুটি ঠিক হয়ে যায়। যদি সিভিয়ার হাইপারক্যালেমিয়া হয়, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? ধরুন তার পটাশিয়াম লেভেলটা 6.5-এর উপরে আছে, সেক্ষেত্রে আমাদেরকে 3টা স্টেপ আমরা ফলো করতে পারি। প্রথমে তার হচ্ছে মেমব্রেনকে স্টেবিলাইজ করতে হবে, কারণ কি হাইপোক্যালেমিয়ার কারণে তার সেল মেমব্রেন এখন আর স্টেবিলাইজড নেই, বিভিন্ন ঝামেলা হয়ে গেছে। তো এই ঝামেলাগুলোকে কারেক্ট করার জন্য আমরা কী করব? আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দেবো। এই ক্যালসিয়াম গ্লুকোনেট এক্স্যাক্টলি হচ্ছে আমাদের পটাশিয়ামের উল্টা কাজ করবে। তো কীভাবে দিই? আমরা 10 ml অফ 10% সলিউশন ভেরি স্লোলি দিই ওভার 10 to 20 মিনিটস। এভাবে আমরা প্রথমে স্টেবিলাইজ অফ মেমব্রেন করবো আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে। তারপরে যে এক্সট্রা পটাশিয়াম আমাদের সেল থেকে বাইরে চলে এসেছে, বা সেল থেকে না আসুক, যেভাবে আমাদের দেহে বেড়েছে, এই পটাশিয়ামটাকে আমরা সেলের ভিতরে ঢুকাই দিতে পারি। কারণ আমরা জানি পটাশিয়ামের একটা ইম্পর্টেন্ট মেকানিজম হচ্ছে পটাশিয়ামের ফ্লাক্স হয়, এটা ব্লাড থেকে সেলের ভিতরে চলে যেতে পারে ফ্লাস্ক হয়ে। তাহলে এই ফ্লাক্সটাকে আমরা করতে পারি কী করে? কী কী কারণে ফ্লাক্স হতে পারে? ওই যে বিটা অ্যাডেনোসেপ্টর অ্যাগনিস্ট, গ্লুকোজ উইথ ইনসুলিন, সোডিয়াম বাইকার্বনেট, এই যে জিনিসগুলো, এইগুলো কী করে? এইগুলো হচ্ছে ভিতরে ঢুকা দেয় পটাশিয়াম। মনে পড়ছে না, তাই না? একটা হচ্ছে অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট, এটা কী করে? হাইপোক্যালেমিয়া করে। তার মানে কি আমাদের হাইপোক্যালেমিয়াই তো লাগবে। একটা হচ্ছে ইনসুলিন, কী করে? হাইপোক্যালেমিয়া করে, আমাদের তো হাইপোক্যালেমিয়াই লাগবে। আরেকটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, জিনিসটা কি? অ্যালকালি কী করে? হাইপোক্যালেমিয়া করে। এগুলো তো আমাদের লাগবে, তার মানে সেলের ভিতরে ঢুকাই দেবো। তাহলে এই 3টা মেকানিজমের মাধ্যমে আমরা পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকাই দিতে পারি ফ্লাস্কের মাধ্যমে। কী কী? একটা হচ্ছে আমরা ইনহেল বিটা অ্যাডেনোসেপ্টর অ্যাগনিস্ট, কী আছে আমার সালবিউটামল নেবুলাইজেশন করলে হয়ে যায়। অথবা আমরা কী করতে পারি? আমরা আইভি গ্লুকোজ দিতে পারি 50 ml অফ 50% সলিউশন 5 to 10 ইউনিট অফ ইনসুলিনের সাথে র্যাপিডলি দিয়ে দিব, র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনের সাথে দিয়ে দেবো। অথবা আমরা আইভি সোডিয়াম বাইকার্বনেট দিতে পারি। এগুলো কী করবে? আমাদের যে পটাশিয়ামটা, এটা সেলের ভিতরে ঢুকাই দিবে, ফলে পটাশিয়াম লেভেলটা কিছুটা কমাই দিবে। তারপরেও যদি বডিতে কোনো পটাশিয়াম থেকে যায়, তখন আমরা কী করব? তখন আমরা পটাশিয়াম কী করে রিমুভ করতে পারি? আমরা ডায়োরেটিক দিব, আইভি ফ্লুসেমাইড দিব, এবং সাথে নর্মাল স্যালাইন দিব, এবং আয়োনেক্সিন রেজিন দিতে পারি, কেমন রেকটালি আর পারেক্টালি। তারপর যদি না হয়, আলটিমেটলি আমরা ডায়ালাইসিস করতে পারি। তাহলে এইভাবে আমরা হাইপারক্যালেমিয়া কারেক্ট করে দিতে পারি। তাহলে এটাই ছিল মোটামুটি আজকের মতো। এখন আসুন হচ্ছে আমাদের কমপ্লিকেশনটা একটু বলে দিই মুখে। এটা আমরা অলরেডি বলা হয়ে গেছে মেকানিজমটা, যে হাইপোক্যালেমিয়াতে কী হয়? কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, অলরেডি বলেছি। কার্ডিয়াক অ্যারেস্ট, প্যারালাইটিক অ্যারেস্ট, মেটাবলিক ক্লোসিস, ডেলিরিয়াম, সবগুলো বলা হয়ে গেছে। আর হাইপোক্যালেমিয়ার যে কমপ্লিকেশন, এটা মোটামুটি সেমই। কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে, ইসিজি চেঞ্জ হবে, নিউরোমাসকুলার উইকনেস হবে, ফ্লাসিক প্যারালাইসিস হবে, রেসপিরেটরি মেটাবলিক অ্যাসিডোসিস হবে। বিষয়গুলো আমরা বলেছি অলরেডি মেকানিজমের ভিতরে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী দিনে আমরা সোডিয়াম ব্যালেন্স নিয়ে পড়বো, ঠিক আছে?